তো আজকে হচ্ছে 14ই আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 12তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 12তম ক্লাস। গত ক্লাসে আমরা চার্জ সম্পর্কে একটা সামগ্রিক আলোচনা করেছিলাম। আমরা পুরোটা শেষ করতে পারিনি, আজকে পুরোটা শেষ করব। তো তার আগে গত দিনের লেকচার থেকে যদি এইভাবে বলা যায় যে চার্জ কাকে বলে, চার্জ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনার 221 ধারা থেকে 240 ধারা পর্যন্ত। যদিও 4-1 সি ধারায় চার্জের একটা সংজ্ঞা প্রদান করা হয়েছে, বাট ওই সংজ্ঞা অনুযায়ী চার্জের মানে যে বিষয়টা এটা আপনার কাছে স্পষ্ট না। চার্জ কাকে বলে, মামলা এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে ফৌজদারি মামলায় চার্জ গঠিত হয়, দেওয়ানি মামলায় বিচার্য বিষয় বা ইস্যু গঠিত হয়। এখন চার্জের উপাদান সম্পর্কে আলোচনা করছে 221, 222, 223। 221, 22 এবং 23 যদি সামগ্রিকভাবে আলোচনা করি, বলছে যে চার্জে কোন অপরাধ কি উপায় সংঘটিত হয়েছে তা উল্লেখ করতে হবে। যদি নাম থাকে নামই যথেষ্ট, উপায়ের দরকার নাই। যদি কোনো অপরাধের স্পেসিফিক নাম না থাকে তাহলে অপরাধীকে বুঝাই দিতে হবে যে এমন অপরাধের চার্জ গঠন করা হয়েছে, যাতে সে সেটা বুঝতে পারে। কোন আইনের অধীন চার্জ গঠন করা হয়েছে সেটা উল্লেখ করতে হবে। কোন সময় কোন জায়গায় অপরাধ করছে এটা উল্লেখ করতে হবে। চার্জের পূর্ববর্তী দণ্ডাদেশ উল্লেখ করতে হবে। আচ্ছা, যদি অপরাধজনক বিশ্বাসভঙ্গ বা আত্মসাতের অপরাধ হয় তাহলে সুনির্দিষ্ট তারিখ না উল্লেখ করলেও চলবে, তবে এমন একটা সময়ের বলতে হবে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে অপরাধটা সংঘটিত হয়েছে, তবে এই সময়ের ব্যবধান 1 বছরের বেশি হবে না। এছাড়া কিছু কিছু অপরাধ আছে, যে সকল অপরাধের ক্ষেত্রে আপনার ওই কি উপায় সংঘটিত হয়েছে এটা উল্লেখ করতে হবে। প্রতারণা, মিথ্যা সাক্ষ্যদান, সরকারি কর্মচারীকে বাধা দান, এটা বলা হয়েছে 223 ধারায়। 223 ধারায় 224 ধারায় আমরা পড়েছিলাম যে যে আইনের অধীন চার্জ গঠন করা হয়েছে অপরাধের শব্দাবলী সেই আইন অনুসারে ব্যাখ্যা করতে হবে। তারপরে 225-এ আমরা পড়েছিলাম চার্জে ভুলের পরিণতি। চার্জে ভুলের পরিণতি আমরা ওই যে আলাদা এডিশনাল শিট দিছিলাম, চার্জে ভুলের পরিণতি সম্পর্কে আলোচনা করতে 225 এবং 232। যদি ভুল থাকে, ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে গুরুতর বলে বিবেচিত হবে না 225। যদি ভুল থাকে, ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়, গুরুতর বলে বিবেচিত হবে, তাহলে নতুন চার্জ গঠন করে নতুন বিচার নির্দেশ দিবে এবং ওই চার্জের উপর ভিত্তি করে যে দণ্ড দিয়েছিল সেই দণ্ড কোয়াশ করবে বা বাতিল করবে। কে করবে? আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা প্রয়োগকালে। এবং আমরা পড়েছি যে চার্জ পরিবর্তন করা যায় কখন। চার্জ রায় ঘোষণার পূর্ব পর্যন্ত চার্জ পরিবর্তন বা সংযোজন করা যায়। চার্জ পরিবর্তনের ফলে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তাহলে সংক্ষুব্ধ না হয় বিচার চলবে 228। সংক্ষুব্ধ হলে বিচার স্থগিত থাকবে 229। আর চার্জের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে, চার্জ পরিবর্তন বা সংযোজনের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে আপনার রিভিশন। এটা রাষ্ট্রপক্ষও করতে পারে, এটা আসামি পক্ষও করতে পারে। চার্জ পরিবর্তনের কারণে বা নতুন চার্জ সংযোজনের ফলে যদি ওই সাক্ষীরে পুনরায় তলব করা দরকার হয় বা নতুন সাক্ষীরে সমন দেওয়া দরকার হয়, এই কাজটা করবে 231 ধারায়। এরপর আমরা পড়েছিলাম 233 ধারা, যেখানে বলা হয়েছে পৃথক পৃথক ঘটনা বা পৃথক পৃথক অপরাধের জন্য চার্জ হবে পৃথক পৃথক। একজন এক বাসায় চুরি করছে, এক বাসায় ডাকাতি করছে, মামলা হবে দুইটা, চার্জ হবে দুইটা। এটার ব্যতিক্রম আলোচনা করছে 234, 35, 36 আর 239। 234-এ বললো একজন ব্যক্তি যদি অনধিক 3টা অপরাধ করে 12 মাসের মধ্যে একই ধরনের, এই 3টা অপরাধের বিচার একসাথে করা যাবে, এমন না যে করতে বাধ্য, করা কি যাবে। 200 এবং মনে রাখতে হবে 234-এ কয়জন ব্যক্তি? একজন। 235-এর 1-এ বলছে একই কার্য প্রক্রিয়ার অংশ হিসেবে একজন ব্যক্তি যদি একাধিক অপরাধ করে তাহলে সকল অপরাধের বিচার একসাথে করা যাবে 235-এর 1। 235-এর 2-এ বললো যে কাজ করছে একটা বা দুইটা সংজ্ঞার অন্তর্ভুক্ত, তাহলে ওই দুইটা সংজ্ঞায় পৃথক পৃথক চার্জ গঠন করে একসাথে বিচার করা যাবে। এটা হলো 235-এর 2। এরপরে আমরা পড়ছি 236, যে জায়গা বলছে অল্টারনেটিভ চার্জ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিকল্প চার্জ গঠন করে কত দাঁড়ায়, 236 দাঁড়ায়। যদি আদালতের কাছে সন্দেহ হয় যে অমুক ব্যক্তি কি চুরি করছে নাকি বিশ্বাসভঙ্গ করছে, না আত্মসাৎ করছে, না চোরাই মাল গ্রহণ করছে, না প্রতারণা করছে, যদি সন্দেহ হয় সবগুলো নিয়ে চার্জ গঠন করবে অথবা যে কোনো একটা। আচ্ছা, এরপরে আমরা 37-38 পড়ি নাই, আমরা সরাসরি পড়েছিলাম 239, যে জায়গায় বলেছে যে যৌথ বিচার হতে পারে। যৌথ বিচার
হতে পারে, মানে যখন অনেক ব্যক্তির বিচার একসাথে হবে। এখানে 7 শ্রেণীর ব্যক্তি আছে। প্রথমে বলছিল 239-এর একটা অপরাধ করছে অনেকজনে মিলে, নাকি? এক। 2 নম্বরে হচ্ছে যে অপরাধ করে যে প্ররোচনা দেয়। দুই। 234-এর যে কাজটা সেটা যদি একাধিক ব্যক্তি মিলে করে। তিন। 235-এর যে কাজটা সেটা যদি একাধিক ব্যক্তি মিলে করে, কত? চার। চোরাই মাল, বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ, চুরি, এইগুলা যে করে, আর চোরাই মাল যার কাছে পাওয়া যায়, এই একসাথে এই দুইজনের বিচার একসাথে করা যাবে, কত? পাঁচ। তারপরে 411, 414, চোরাই মাল যে রাখে আর চোরাই মাল যে লুকিয়ে রাখে, চোরাই মাল যে গ্রহণ করে, দুইজনের বিচার একসাথে করা যাবে, ছয়। আর দণ্ডবিধির 12তম অধ্যায় মুদ্রা সম্পর্কিত অপরাধ যে করে আর মুদ্রা সম্পর্কিত অপরাধ যে প্ররোচনা দেয়, এই দুইজনের বিচার একসাথে করা যাবে। এই হচ্ছে গতদিনের আমাদের 239 ধারা পর্যন্ত পড়া। আমরা আপনাদের যদি কোথাও একটু আহ আচ্ছা, একটা প্রশ্ন পড়ি, বিগত বছর প্রশ্নটা পড়ি, দেখেন। একদল লোক এইচের জমির ধান কেটে চুরি করলে তাদের বিরুদ্ধে দ্য পেনাল কোডে কোন ধারায় চার্জ হবে? একদল লোক চুরি করছে জমি থেকে ধান, তাহলে এই জায়গায় বলছে 379 হলো শুধু চুরির শাস্তি, আর 379, 447, 447 হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ। আপনি যখন কারো কারো বাড়িতে অপরাধমূলক অনধিকার প্রবেশ মানে হলো যখন কারো বাড়িতে আপনি প্রবেশ করবেন তার অনুমতি ছাড়া কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, তখন সেটাকে বলে অপরাধমূলক অনধিকার প্রবেশ। এখন তাহলে এই জায়গা কি চার্জ কি? এ জায়গা তো সে যদি জমিতে ঢুকে তাহলে তো অনুমতি ছাড়াই ঢুকছে, আবার ধানও কাটছে, তাহলে 447, 379 একসাথে হবে নাকি 379 শুধু হবে? এখানে উচ্চ আদালতের নজিরে আছে যে যদি কোনো ব্যক্তি চুরি করে, তাহলে আপনি চুরি করতে এলে তো এমনি এক জায়গায় আপনার ঢোকা লাগবে, তো এই জায়গা শুধু 379 আসবে, 447 আসবে না। আবার লিখিত পরীক্ষার সময় প্রশ্ন আসে যে যে চুরি করছে তার কাছ থেকে যদি চোরাই মাল পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কি 379-এর সাথে 411 ধারায় চার্জ গঠন করা যাবে কিনা? ধরেন যদি কেউ মোবাইল চুরি করে তাহলে তার কাছেই তো পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে তার ক্ষেত্রে কিন্তু 379 হবে, 411 কিন্তু হবে না। যদি এমন থাকে যে সে অন্য চুরাই মাল তার কাছে আছে, সেই ক্ষেত্রে 411, কিন্তু যে জিনিস সে চুরি করছে, যে গরু সে চুরি করছে, তা যদি তার কাছেই পাওয়া যায়, তাহলে সেটা কি হবে? চোরাই শুধুমাত্র চুরি হবে, তার বিরুদ্ধে চোরাই মাল গ্রহণের চার্জ গঠন করা যাবে না। আমরা এখানে একটু ব্যাখ্যাটা পড়ি, দেখেন। জমির ধান কেটে চুরি করার জন্য 379 ধারার অধীন চার্জ গঠনের সাথে 447 ধারার অধীন যৌথভাবে চার্জ গঠন করার কোনো সুযোগ নেই, কারণ জমি হতে দণ্ডায়মান ধান কাটা এবং নিয়ে যাওয়ার জন্য উক্ত জমিতে প্রবেশ করতে হয়। সুতরাং আন্ডারলাইন করবেন, 447 ধারার অধীন জমিতে প্রবেশের জন্য চার্জ গঠনের প্রয়োজন নেই, কিন্তু ধান কাটা এবং নিয়ে যাওয়ার সময় যদি অন্য ফসলের ক্ষতি করার অভিযোগ থাকে, আন্ডারলাইন করেন, ক্ষতি করার অভিযোগ থাকে, তাহলে 379 ধারার সাথে 427 ধারায় চার্জ গঠন করা যেতে পারে। 427 হলে যে ক্ষতির শাস্তি, যদি কেউ ক্ষতি করে 50 টাকা বা তার বেশি মূল্যের ক্ষতি করলে সাজা পাবে 427 ধারায়। আমরা একটু 237 ধারাটা পড়বো। 237 ধারাটা আমাদের পুরাতন বইতে নাই, নতুন বইতে আছে। পুরাতন বইতে আমি আপনাদের লিখে দিয়েছিলাম। একটু আমরা পড়ি, তারপরে কতটুকু লিখতে হবে আমি বলে দেবো, দেখেন। যে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 236 ধারায় বিকল্প চার্জ গঠন করা হয়েছে, সেক্ষেত্রে বল দিবেন 237 ধারা অনুসারে অভিযুক্তকে এক অপরাধে চার্জ করে অন্য অপরাধে দণ্ডিত করা যায়। একটু শুনেন, আমি লিখে দিব, সমস্যা নাই, আগে কথাটা শুনেন। 236 ধারা অনুসারে কি অপরাধ সংঘটিত হয়েছে সেই সম্পর্কে সন্দেহ থাকলে অভিযুক্তকে সংঘটিত সকল বা এমন অপরাধ সমূহের কোনো একটি অপরাধের জন্য চার্জে আনা যেতে পারে, এবং এমন চার্জের যে কোনো সংখ্যক চার্জ একত্রে বিচার করা যেতে পারে বা বিকল্প চার্জ গঠন করা যেতে পারে। অন্যদিকে 237 ধারায় বিধান করা হয়েছে আসামিকে যে অপরাধের জন্য চার্জে আনা হয়েছে সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় সে ভিন্ন অপরাধ করেছে, এই ভিন্ন অপরাধের জন্য তাকে উক্ত ধারা অনুসারে অভিযুক্ত করা যেত। তাহলে যে ভিন্ন অপরাধে সে অভিযোগ করে অপরাধ করেছে বলে প্রমাণিত হয়েছে তাকে দণ্ডিত করা যায়, যদিও উক্ত অপরাধের জন্য তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল না। আমি একটু ব্যাখ্যা করি, শুনেন। ধরেন 236 ধারায় বলল
যে যদি আদালতের কাছে সন্দেহ হয় যে একজন ব্যক্তি অনেকগুলো অপরাধ করছে কিন্তু কোনটা করছে বুঝতে পারতেছে না, তখন 36-এ বলছে কি সবগুলো নিয়ে চার্জ গঠন করা যাবে অথবা কয়টা, যে কোনো একটা। ধরেন সন্দেহ হয়েছে, এখন একটা জিনিস ভাই কল্পনা মনে রাখেন, সন্দেহ হয় এক শ্রেণীর অপরাধ দিয়ে, ধরেন চুরি আর খুনের সন্দেহ কোনোদিন হবে না, কারণ দুইটার উপাদান কি, আকাশ পাতাল পার্থক্য। সন্দেহ হয় হচ্ছে আপনার চুরি, বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ, চোরাই মাল অথবা প্রতারণা। ধরেন চুরি আর চোরাই মাল অনেকটা, যে চুরি করে প্রথমে চার্জ গঠন করছিল, ধরেন তার কাছে আদালতের কাছে মনে হচ্ছে সে কি চুরি করছে নাকি চোরাই মাল গ্রহণ করছে না প্রতারণা করছে না বিশ্বাসভঙ্গ করছে, আদালত কনফিউজ। তাহলে উনি ওই যতগুলা নিয়ে সন্দেহ হচ্ছে সবগুলাই চার্জ গঠন করতে পারে পৃথক পৃথক ভাবে একসাথে। 379, 403, 406, 411, 417 সবগুলো একসাথে চার্জ গঠন করবে, তার মানে তার সাজার পরিমাণ বিচার শেষে হয়ে যাবে কি বেশি, কিছু করার নাই। আর যদি মনে হয় যে না আদালত যে কোনো একটাও চার্জ গঠন করতে পারে, এখন ধরেন আদালতের সন্দেহ হয়েছিল 4টে নিয়ে, আদালত চার্জ গঠন করছে চুরির, কিসের বলেন, চুরির। কিন্তু যখন চার্জ গঠন করার পর সাক্ষ্য গ্রহণ করলো আসামিরা, মানে মানে সাক্ষীরা এসে সাক্ষ্য গ্রহণ করলো, জেরা টেরা করলো, তো ওই পর্যায়ে আদালতের মনে হলো যে সে আসলে, তার যদিও তার বিরুদ্ধে চার্জ গঠন করছে চুরিতে, কিন্তু আদালতের কাছে মনে হচ্ছে সে আসলে চুরি করে নাই, সে আসলে করছে ধরেন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, কিন্তু চার্জ গঠন করতে কিসে, চুরিতে। ওই মানে যতগুলো নিয়ে সন্দেহ হয়েছিল তখন তো উনি একটাই করছে, বাকিগুলাই করে নাই। যদি মনে হয় যে সে যেটা নিয়ে চার্জ গঠন করছিল সে আরেকটা করছে, তাহলে ওই যে যে আরেকটা নিয়ে সন্দেহ হলে এটাই সে আদালত শাস্তি দিতে পারবে, চার্জ গঠন করেও দিতে পারবে অথবা চার্জ গঠন ছাড়া দিলেও সেটা বেআইনি হবে না। এটাই বললো 237। তবে অবশ্যই রায় ঘোষণার কখন আগে, মানে যখন একটা অপরাধে চার্জ গঠন করছে, মনে হয়েছিল সে চুরি করছে, সাক্ষ্য প্রমাণ গ্রহণের পরে রায় ঘোষণার আগে আদালতের মনে হয়েছে সে আসলে চুরি করে নাই, সে আসলে অসাধুভাবে আত্মসাৎ করেছে বা সে আসলে প্রতারণা করেছে, কিন্তু প্রতারণায় বা আত্মসাতে তো চার্জ গঠন করে নাই, তাহলে চার্জ গঠন না করেও যদি প্রতারণা বা আত্মসাতের জন্য শাস্তি দেয় সেটা কি হবে না, অবৈধ হবে না। এই কথাটাই বলছে কত দ্বারায়, 237 দ্বারায়। আচ্ছা একটু পড়ি দেখেন। যে কারণে আর দরকার আছে না, মানে মনে হলো সে অন্য কোনো অপরাধ করছে, হ্যাঁ ওটাই সাজা না দিয়ে যেটা মনে হয়েছে সেটাই সাজা দেবে, যেটা মনে হয়েছে সেটাই সাজা দেবে, বুঝতে পারছেন। না সেটা 38 পরে, আগে 37 বলছেন। একা মানে একটা একাধিক তদন্ত চার্জ পরিবর্তন করবে। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো যেটা মনে হয়েছে সেটা শাস্তি দিতে পারবেন। জি, জি। আচ্ছা, এখন তাহলে আপনাদের আপাত দৃষ্টিতে এই উদাহরণটা পড়ি একটু দেখেন। আসামি কয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে অভিযোগ গঠন করা হয়েছে, মানে চার্জ গঠন করা হয়েছে কিসে, অভিযোগ পরিবর্তন না করে আসামিকে বিশ্বাস ভঙ্গের বা চোরাই মাল জেনে ওই মাল নিজের দখলে বা নিয়ন্ত্রণে রাখার অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা যাবে, যদিও তার বিরুদ্ধে এমন অপরাধের জন্য চার্জ গঠন করা হয়নি। চার্জ গঠন করছিল চুরিতে, কিন্তু পরে মনে হলো সে চুরি করে নাই, সে বিশ্বাসভঙ্গ করেছে, তাহলে বিশ্বাসভঙ্গতে তারা সাজা দিতে পারে যদিও বিশ্বাসভঙ্গে চার্জ গঠন করা হয় নাই। ক কর্তৃক সংগঠিত কার্যের প্রকৃতি এমন যে তার বিরুদ্ধে চুরি, চোরাই মাল গ্রহণ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের বা প্রতারণার অভিযোগ গঠন করা যেত। এমন ক্ষেত্রে যে অপরাধ বিষয়ে চার্জ গঠন করা হয়েছে সেই অপরাধটি ভিন্ন অন্য অপরাধ সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হলে চার্জ পরিবর্তন না করেও তাকে প্রমাণিত ভিন্ন অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। মানে যদি যেটা নিয়ে সন্দেহ হচ্ছিল, মানে সাক্ষ্য প্রমাণে মনে হইলো সে চুরি করে নাই বিশ্বাসভঙ্গ করছে, তো বিশ্বাসভঙ্গের চার্জ গঠন না করেও বিশ্বাসভঙ্গের সাজা দেওয়া যাবে, এটা বেআইনি হবে না। তাহলে পরীক্ষায় যদি আসে যে চার্জ পরিবর্তন না করেও যদি চার্জ শাস্তি দেওয়া হয় সেটা বেআইনি হবে না, কত দ্বারা, এটা কত দ্বারায়, 237 দ্বারায়। তো যাদের 237 লেখা নাই পুরাতন বইতে একটু লেখেন, একটু লেখেন। দেখেন 237 ধারা অনুসারে
237 ধারা অনুসারে যে অপরাধের জন্য চার্জ গঠন করা হয়েছে, যে অপরাধের জন্য চার্জ গঠন করা হয়েছে সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায়, সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় সে ভিন্ন অপরাধ করেছে, সে ভিন্ন অপরাধ করেছে, তবে অভিযুক্তকে উক্ত ভিন্ন অপরাধে দণ্ডিত করা যাবে। তবে অভিযুক্তকে উক্ত ভিন্ন অপরাধে দণ্ডিত করা যাবে। যেমন চুরি লেখা তীর চিহ্ন দিয়ে সামনে লেখেন অপরাধজনক বিশ্বাসভঙ্গ। চুরি লেখা তীর চিহ্ন দিয়ে সামনে লেখেন অপরাধজনক বিশ্বাসভঙ্গ। চুরি লেখে কি লিখবেন বলেন? তীর চিহ্ন দিয়ে সামনে লেখেন অপরাধজনক বিশ্বাসভঙ্গ। তাহলে আসমা খানম বলেন তো 237-এর মূল বিষয়বস্তু কি? কয়েকটা অপরাধ করেছে কাছাকাছি যেটা সিদ্ধান্ত নিতে পারতেছে না, তখন তাকে তিন ধারায় চার্জ গঠন করতে পারে বা একটি ধারায় চার্জ গঠন করতে পারে। আর এই 36 হলো কি করে হচ্ছে 237 ধারায় একটা হয়তো ধারায় চার্জ গঠন করা হয়েছে, কিন্তু সাক্ষ্য প্রমাণ নেওয়ার সময় দেখা গেল যে সে ওই অপরাধে অভিযুক্ত না, সে ভিন্ন অপরাধে অভিযুক্ত। জি, সেই ক্ষেত্রে সেই ভিন্ন ধারায় তাকে শাস্তি দেওয়া হবে, এটা আইনত অবৈধ। ধন্যবাদ। 237 কে বুঝেন নাই বলেন? বরকত সাহেব বুঝতেন? রহিম সাহেব, রহিম সাহেব কি গতদিন আসছিলেন? আসছিলেন, 4 দিন আসছিলেন, আচ্ছা। তো এই হলো আমাদের 237 ভাই। তাহলে আমরা একটু সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন, সেলফ প্র্যাকটিসে এখানে বেশ কয়েকটা প্রশ্ন আসে যে, আচ্ছা, সেলফ প্র্যাকটিসে আসার আগে আপনারা 238 ধারাটাও একটু লিখে নেন, আমি একটু বলে দিই যে একটু লেখেন সংক্ষেপে যদি লেখেন, আমি বলে দিই শুনেন। দেখেন, 238 ধারা অনুসারে, 238 ধারা অনুসারে সবাই একটু লেখেন, অনলাইনে যারা আছে তারাও লেখেন। 238 ধারা অনুসারে লেখেন, একই প্রকৃতির গুরুতর অপরাধে, একই প্রকৃতির গুরুতর অপরাধে চার্জ গঠন করে পরবর্তীতে লঘুতর অপরাধে সাজা প্রদান করা যাবে। একই প্রকৃতির গুরুতর অপরাধে চার্জ গঠন করে পরবর্তীতে
লঘুতর অপরাধের সাজা প্রদান করা যাবে। হ্যাঁ, একই প্রকৃতির গুরুতর অপরাধে চার্জ গঠন করে পরবর্তীতে লঘুতর অপরাধে সাজা প্রদান করা যাবে, লেখেন তারপরে আমি বলতেছি। লিখছেন? যেমন দিয়ে লেখেন, যেমন দিয়ে লেখেন। যেমন দিয়ে লেখেন যে 400, এটা লেখেন 381 থেকে 381, 3 শূন্য দিয়ে লেখেন 379, 381, তারপর 3 চিহ্ন দিয়ে লেখেন 379 দ্বারা, 381 দ্বারা 3 চিহ্ন দিয়ে লেখেন 379 দ্বারা লেখেন। আমি ব্যাখ্যা করতেছি, আগে লেখেন। 79, 79 যা বলি আগে লেখেন। লিখছেন? আমি ব্যাখ্যা দিই, শুনেন। শুনেন, চুরির সংজ্ঞা দিছে 378 দ্বারাই, চুরির শাস্তি বলছে 379 দ্বারাই, 379 দ্বারাই। তো যদি দেখা যায়, আমরা জানি 379, আমি একটু ব্যাখ্যা করি, শুধু চুরির শাস্তি 379, বাসগৃহে চুরি করলে 380, চাকর বৃত্ত চুরি করলে 81, আর মৃত্যু আঘাত এগুলোর প্রস্তুতি নেওয়ার পর চুরি করলে 82। এখন ধরেন কাহিনীটা হচ্ছে এরকম যে তার বিরুদ্ধে চুরি করছে, চার্জ গঠন করছে 381 দ্বারাই। 381-তে মানে হলো চাকর যদি চুরি করে, চাকর বা ভৃত্য একজন বাসায় কাজ করে, সে যদি চুরি করে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত দ্বারায়? 381 দ্বারায়। কিন্তু সাক্ষ্য প্রমাণ নিয়ে বোঝা গেল যে সে আসলে চুরি করছে ঠিকই, কিন্তু চাকর হিসেবে না, সে, তার ওই কাজটা হয় 379। বলেন 379, তো তাকে ওই 379 দ্বারাই সাজা দেওয়া যাবে। তাহলে প্রথম চার্জ গঠিত হয়েছিল কিন্তু বড় ধারায়, সেটা কত? 381, কিন্তু পরবর্তীতে আদালত তাকে কিসে সাজা দিতে পারবে বলেন? তাহলে এটা হচ্ছে আমাদের কত দ্বারা? 238 দ্বারা, 238, 238 দ্বারা। তাহলে 238 দ্বারা মাসুদ একটু ব্যাখ্যা দেন, মাসুদ সাহেব। অপরাধের শাস্তি বড়, কিন্তু পরবর্তী শেষে দেখা গেল যে ওই অপরাধের তিনটা ছোট আর একটা ধারা শাস্তিতে যদি তাদের দণ্ড দেয় তাহলে সেটা হবে না। জি, জি, ধন্যবাদ। এখন এই জিনিসগুলো আপনি যদি এখন মনে রাখেন, তাহলে লিখিত সময় আপনার কষ্ট করা লাগবে না। এই হুবহু এই সব জায়গা থেকে প্রশ্ন আসে, এইভাবে প্রশ্ন আসে যে আদালতের কাছে মনে হচ্ছে যে সে কি চুরি করছে, নাকি বিশ্বাসভঙ্গ করছে, না আত্মসাৎ করছে, নাকি প্রতারণা করছে, এখন আদালত কোন অপরাধে চার্জ গঠন করবে, তাহলে আমার লাগবে কোন দ্বারা? 36 দ্বারা। আবার এইভাবে প্রশ্ন আসে যে একবার চার্জ গঠন করতে ধরেন একটা অপরাধে, কিন্তু পরবর্তীতে আহ, সাক্ষ্য প্রমাণে যদি আর একটা অপরাধের সাজা দিয়ে দেয় চার্জ গঠন না করে, এই যে যে সাজাটা দিল এটা কি দলীয় সাজা কিনা? এটা কি কত দ্বারা? 37 দ্বারা। ঠিক আছে। আচ্ছা, যদি বলে এই যে সাদা যে চাকর, তার বিরুদ্ধে মামলা হয়েছিল 407 ধারায়, 407 ধারায় ধরেন, 407 তো না, 408-এ আছে যে চাকর যদি বিশ্বাস ভঙ্গ করে, চাকর যদি বিশ্বাস ভঙ্গ, কিন্তু পরে দেখা গেল বিশ্বাস ভঙ্গ সে করতে ঠিকই, বাট সে চাকর হিসেবে করে নাই, সে এমনি বিশ্বাস ভঙ্গ করছে, তাহলে 406-তে সাজা দেওয়া যাবে কিনা? কত দাঁড়ায়? 238 দাঁড়ায়। কাহিনী বুঝছেন? কে বুঝেন নাই বলেন? আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসের প্রশ্ন চলে আসি ভাই। দেখেন যে বিকল্প চার্জ গঠন করতে পারে ফৌজদারি কার্যবিধির কত দ্বারা? ফ্রেম চার্জ ইন অল্টারনেটিভ কত দ্বারা বলেন? 200। আপনাদের নাই, না থাকলে যে আমি তো বলে দিলাম, সমস্যা নাই। 2 নম্বর দেখেন, প্রত্যেকটি স্বতন্ত্র অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে, স্বতন্ত্র অপরাধের জন্য। 200 কত? 33। 4 নম্বর দেখেন, একই ধরনের কয়টা অপরাধ 1 বছরের মধ্যে হলে? কয়টা? 3টা নাকি?
5 নাম্বার দেখেন, একই ধরনের 3টে অপরাধ কত মাসের মধ্যে? 12 মাসের মধ্যে। ধন্যবাদ। 7 নাম্বার দেখেন, নিম্নের কোন কোন ব্যক্তির বিরুদ্ধে একত্রে চার্জ গঠন করা যাবে? একই ঘটনায় যারা একই অপরাধ করেন, আসামি ও তার সহযোগীদের, একই ঘটনা বিভিন্ন অপরাধ করে, কি উপরের সবগুলা। আচ্ছা, 8 নাম্বার দেখেন, কি অপরাধ সংগঠিত হয়েছে সে সম্পর্কে গোল দিবেন, সন্দেহ থাকে, কি থাকে? সেই ক্ষেত্রে চার্জ গঠনের বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় উল্লেখ করা হয়েছে? কত ধারায়? সন্দেহ মানেই কত ধারা? 36 ধারা। আবার যদি বলে বিকল্প চার্জ, সেটাও কত ধারা? 36 ধারা। 10 নাম্বার দেখেন, যে সকল ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করে এবং যৌথভাবে বিচার করা যেতে পারে তা ফৌজদারি কার্যবিধি, ব্যক্তিদের বলতে কত ধারায়? ব্যক্তিদের, ব্যক্তিদের বললেই 200 কত? 49। ধন্যবাদ। তো এরপরে আমরা 240 ধারাটা আমি একটু ব্যাখ্যা করি। এখানে বলা আছে, ধরেন আগে আমরা পড়ি, পরে আগে শুনেন। যখন একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে 4টা ধারায়, ধরেন তার বিরুদ্ধে 323 আছে, 323 হলো শুধু আঘাত, 379 আছে কি চুরি, ধরেন 436 আছে, 436 মানে হলো ঘরে আগুন দেওয়া। এখন আদালত যদি তাকে বিচার করার পরে ধরেন 323-এ সাজা দিছে, 379-তে সাজা দিছে, কিন্তু 436-এ সাজা দেয় নাই, তাহলে আদালত ধরে নিতে হবে যে 436-এ যদি খালাস না দেয়, সাজাও দেয় না, এবার 436 দ্বারা খালাসও দেয় নাই, তাহলে ধরতে হবে ওই অভিযোগটা স্থগিত আছে। ধরেন দিনেশের বিরুদ্ধে মামলা হয়েছে, দিনেশে আদালত 323-এ সাজা দিছে, 379-তে সাজা দিছে, বাট দিনেশের বিরুদ্ধে আরো একটা অভিযোগ ছিল ঘর পোড়ানোর। তো ঘর পোড়ানোর অভিযোগে দিনেশে খালাসও দেয় নাই, আবার সাজাও দেয় নাই, তাহলে ধরে নিতে হবে ওই অভিযোগটা স্থগিত আছে। আদালত যে কোনো সময় ওইটা কি করতে পারে? বিচার করতে পারে। বুঝছেন? কিন্তু যদি যে মামলা করছে সে যদি মনে হয় যে না দিনেশ তো 2টা ধারায় সাজা পাইছে, তাহলে তার অভিযোগটা প্রত্যাহার করি, তাহলে প্রত্যাহার করলে দিনেশ ওই অভিযোগটা থেকে খালাস পেয়েছে বলে গণ্য হবে। তাহলে কাহিনী হচ্ছে যে যদি কারো কোনো ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় চার্জ গঠন করা হয় এবং আদালত যদি দেখে, আদালত যদি ধরেন একাধিক ধারার ভিতর যে কোনো একটাই সাজা দেয় নাই, আবার খালাসও দেয় নাই, বাকিগুলাই সাজা দিছে বা খালাস দিছে, তাহলে যেটাই খালাস দেয় নাই সাজাও দেয় নাই সেটা কি আছে বলে ধরে নিতে হবে? স্থগিত আছে, এবং ওইটাই যে কোনো সময় বিচার করে সাজা দিতে। তবে রাষ্ট্রপক্ষ বা অভিযোগকারী যদি কোনো অভিযোগ কি করে প্রত্যাহার করে, তাহলে সেটা থেকে কি পেয়েছে বলে গণ্য হবে? খালাস পেয়েছে বলে গণ্য হবে। আমরা 11 নম্বর প্রশ্নটা পড়ি, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে, আন্ডারলাইন করেন, একের অধিক অভিযোগ গঠন করা হয়, মানে অভিযোগ এটা আছে আপনাদের বইতে একেবারে শেষে, শেষে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একের অধিক, মানে তার বিরুদ্ধে ধারা কয়টা? অনেকগুলা, এবং একটি বা একটির অধিক অপরাধের দণ্ড দেওয়া হয়, তখন অবশিষ্ট অভিযোগ সমূহ আদালতের অনুমতি নিয়ে ফরিয়াদি প্রত্যাহার করতে পারে। হ্যাঁ পারে। আদালতের অনুমতি নিয়ে সরকার পক্ষে মামলা পরিচালনাকারী প্রত্যাহার করতে পারে। পারে। আদালত শতপ্রবৃত্ত হয়ে উক্ত অভিযোগ অনুসন্ধান বা বিচার স্থগিত করতে পারে। বাট বিচার স্থগিত রাখা মানে আদালত যে কোনো সময় আবার ওটা কি করতে পারে? বিচার করতে পারে। এটাই বলছে কত ধারায়? 240 ধারায়। আমরা 12 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একের অধিক অভিযোগ গঠন করা হয় এবং একটি বা একটির অপরাধে দণ্ড দেওয়া হয়, তখন অবশিষ্ট অভিযোগ সমূহ প্রত্যাহার করা হলে, যদি অবশিষ্ট অভিযোগ সমূহ প্রত্যাহার করা হয়, তখন উক্ত অভিযোগ থেকে তাকে কি খালাস দেওয়া হয়েছে বলে গণ্য হবে, খালাস দেওয়া হলো বলে গণ্য হবে। তাহলে আশরাফুল সাহেব বলেন 240-এর বিষয়বস্তু কি? যদি তিনটা একটা একটা ব্যক্তির 3টা ধারায় চার্জ গ্রহণ করা হয়েছে এবং 2টা ধারায় তার সাজা দেওয়া হয়েছে, এখন একটা ধারায় তাকে সাজা দেওয়া হয়নি, এখন ওই একটা ধারা আদালত যে কোনো তাকে সাজা দিলে দিতে পারে। আর যদি বাদী বা রাষ্ট্রপক্ষ যদি চায় ওই ধারাটা প্রত্যাহার করার জন্য, যদি প্রত্যাহার করে তাহলে আসামিকে খেলা হিসেবে করতে হবে। জি, হ্যাঁ শিওর। এখানে শুধু 4টি ক্ষেত্রে আমার সার্কুল রয়েছে এবং আমার সাদা অর্থাৎ একটা ধারা আমার বাদ আছে। আমি অলরেডি 2টা ধারা 3টা ধারা সাদা কাটছি,
তারপর দেখা যাচ্ছে যে আমার সাধারণের শেষ পরবর্তীতে কি স্যার আমার পরবর্তী এই আদালত দল করে সম্পূর্ণ যে সাজা ধারাটা আছে ওই সাজাটাই কি আমার ধারা পাবে? হ্যাঁ, ওটা বিচার করে ইচ্ছা করলে দিতে পারবে, কারণ আপনারা যখন ওই সাজাটা, সে সাজা দেয় নাই, এবার খালাসও দেয় নাই, তার মানে ওটার বিচার কি আছে, স্থগিত আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের চার্জ থেকে আমরা কি কি ধারা পড়ছি দেখেন। 21-22 আলাদাভাবে পড়ি নাই, 21-22 সার্বিকভাবে পড়ছি উপাদান। 23 পড়ছি আলাদাভাবে, 23, 24, 25, 26, 26 পড়ি নাই নাকি, 26 পড়ি নাই, 25 পড়ছি, 27, 28, 29, 30 পড়ি নাই, 31 পড়ছি, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। জি। তো এই যতগুলা পড়লাম এগুলা আপনারা ভালোভাবে পড়ে ফেলবেন। চার্জ যদি এই আগের দিনের লেকচার আর আজকের লেকচার যদি দেখেন, তাহলে চার্জ কিন্তু আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তো চার্জ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, অনলাইনে যারা আছেন বা অফলাইনে আমার সামনে যারা আছেন, দয়া করে জিজ্ঞাসা করেন। এ অনলাইনে ভাই, অনলাইনে যারা আছেন ভাই প্রশ্ন করেন প্লিজ। না স্যার, কোনো প্রশ্ন নেই। কারো প্রশ্ন নাই? 2 নম্বরে শুনেন, 35-2 আছে যে একজন ব্যক্তি কাজ করছে একটা, বাট সেই কাজটা দুইটা অপরাধ যদি হয়, দুই বা ততোধিক সংজ্ঞায় অনুযায়ী সেটা আঘাত করে, আবার সেটা ক্রিমিনাল ফোর্স হয়, তাহলে ওই 323, 352-তে চার্জ গঠন করে একসাথে বিচার করে আপনাকে দুই ধারায় সাজা দেওয়া যাবে। এই হলো কথা। 323 পৃথক মানে মামলা একটা, বা 323 তা বলবে যে আপনার বিরুদ্ধে 323 এবং 352 ধারা চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? সে বলবে নির্দোষ, তখন ওই দুইটার বিচার একসাথে হবে। আচ্ছা, তাহলে আমি আপনাদের এখন একটা কাগজ দিচ্ছি, মাসুদের সবারই দিয়ে দেন। আমরা এখন পড়বো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো এই যে বিচারে চলে আসলাম, ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি, এটা এখন পড়বো। তার আগে আপনাদের এডিশনাল পেজ দিয়ে দেওয়া হবে, যারা আমাদের সামনে আছেন তাদেরকে পেজটা আগে দিয়ে নিন। দেখেন আমাদের আমরা প্রথমে একেবারে ফৌজদারি কার্যবিধি যখন আমরা শুরু করি, প্রথমে সংজ্ঞা পড়ছিলাম, তারপরে গ্রেফতার কেমনে করে, কি কি বিচার করতে পারে, বিচার করে কি কি সাজা দিতে পারে, এইগুলা পড়লাম। তারপরে আস্তে আস্তে আমরা পড়লাম যে ফৌজদারি মামলা কয়ভাবে দায়ের করা যায়, থানায় করা যায়, আদালতে দায়ের করা যায়। তারপরে আমরা পড়ছি যে থানায় করলে কি মামলা হয়, জিআর হয়, নন জিআর হয়। এরপরে জানলাম কোর্টে করলে হয় সিআর, এবং ম্যাজিস্ট্রেট থানায় করুক বা ম্যাজিস্ট্রেটের কাছে করুক আমলে কেমনে নেয় সেটা আমরা জানলাম। এরপরে পুলিশ তদন্ত কেমনে করে এই সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপরে জেনেছি যে তদন্ত প্রতিবেদন দিলে পুলিশ কি অ্যাকসেপ্ট করবে কি করবে না, বা কখন একটা মামলা বদলি হয়ে যায়। করছিলাম যে যদি ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা আদালতে যায় তাহলে বদলি হয়ে যাবে 205 গতে, আর ম্যাজিস্ট্রেট আদালত হতে যদি ম্যাজিস্ট্রেট আদালতে যায় তাহলে 205 গ করে। মনে আছে? তো এখন যখন বদলি হয়ে গেল, তো বদলি হয়ে ধরেন দায়রা আদালতে গেলে দায়রা আদালত ওই চার শুনানি কইরা ওই মামলার বিচার শুরু করবে। অর্থাৎ দায়রা আদালতের কাছে যখন 205 গতে কোনো মামলা বদলি হয়ে গেল, তখন দায়রা আদালত ওই মামলা কি শুরু করবে, বিচার শুরু করবে। এই দায়রা আদালতের বিচার পদ্ধতি, যে একটা মামলা দায়রা আদালত সাক্ষীকে সাক্ষ্য গ্রহণ কেমনে করবে, তারপরে আপনার যুক্তি তর্ক আত্মপক্ষ সমর্থন কেমনে হবে, সবকিছু বলা আছে 265 ক থেকে 265 ছ। আর যদি ম্যাজিস্ট্রেট আদালতে যায় তাহলে ম্যাজিস্ট্রেট কি কি করবে সেটা বলা হয়েছে 241 থেকে 250। তো এই যে যে আমি আপনাদের একটা পেজ এখন দিলাম বা অনলাইনে যারা আছেন তাদেরকে দেওয়া হবে,
এখানে আমি ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি এবং দায়রা আদালতের বিচার পদ্ধতির তুলনামূলক আলোচনা করেছি। আপনি এই পেজটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনার ফৌজদারি কার্যবিধির রিটেনের 2টা প্রশ্ন আপনার হয়ে গেছে, এবং এখান থেকে প্রিলিমিনারিতে এই একটা পেজ থেকে 2 নাম্বার পাওয়ার খুবই সম্ভাবনা যদি আপনি পেজটা আত্মস্থ করতে পারেন। তো এখানে আমরা মোটামুটি আলোচনা করেছি, দেখেন যে ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। আচ্ছা, প্রথমত দেখেন ধারা 1, সবাই দেখেন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে 241 থেকে 250 ধারা পর্যন্ত আলোচনা করতে, আন্ডারলাইন করেন 241 থেকে 250। তো যদি আপনাকে বলে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি কত ধারা দেয়, কত ধারা, কত বলেন, 241 থেকে 250। আচ্ছা, তো দায়রা আদালত দেখি। দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আন্ডারলাইন করবেন 265 ক থেকে 265 ঠ। কত ধারা, 265 ক থেকে 265 ঠ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো যদি আপনাকে বলে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি কত ধারা থেকে কত ধারা, আর দায়রা আদালতের ঠ। আচ্ছা, এখানে একটা জিনিস লেখেন, এই যে ধারার যে 241 থেকে 250 যেটা ব্র্যাকেটে লেখেন 20 অধ্যায়, মানে এই এই অধ্যায়টা কত অধ্যায়, 20 অধ্যায় বা 20 অধ্যায়। আর দায়রা আদালত 265 থেকে 265 ঠ, এটা লেখেন 23 অধ্যায়, 23 নং অধ্যায়, 23 নং অধ্যায়। তো যদি আপনাকে বলে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি কত অধ্যায়, 20 অধ্যায় বা 20 নং অধ্যায়, আর দায়রা আদালতের বিচার পদ্ধতি 23 নং অধ্যায়। ধন্যবাদ। যারা অনলাইনে আছেন লাইন কেটে যাবে, আবার জয়েন করেন, লিংক দিচ্ছি। আচ্ছা দেখেন, আমরা 2 নাম্বার পার্থক্যটা দেখি। কার্য পদ্ধতি দেখেন 241 ধারা মতে মামলার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবেন। 241 ধারায় বলছে যে মামলার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি, নিম্নলিখিত পদ্ধতি মানে হচ্ছে 241 ক থেকে 250। নিম্নলিখিত পদ্ধতি মানে কি, 241 ক থেকে 250 ধারার যে বিধান আছে এটা অনুসরণ করা হবে। অপরদিকে এটা দেখেন 265 ক ধারা অনুসারে দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। 265 ক ধারায় বলতেছে যে দায়রা আদালতে প্রতিটা মামলায় রাষ্ট্রপক্ষে বিচার করবে কে, পাবলিক প্রসিকিউটর বা পিপি। এই কথাটা বলতেছে কত ধারায়, 265 ক। 265 খ দেখেন, 265 খ ধারা অনুসারে 265 গ ধারার বিধান অনুসারে অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে, অভিযুক্ত মানে কে, আসামি, তাকে যখন দায়রা আদালতে হাজির করা হবে পিপি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বর্ণনার মাধ্যমে নিজ বক্তব্য শুরু করবেন। এটার অর্থ হচ্ছে যে দায়রা আদালতে পিপি মামলা পরিচালনা করবে 265 ক, আর পিপি বক্তব্য শুরু করবে এটা কত, 265 খ। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দায়রা আদালতে কে আগে বক্তব্য শুরু করে, কততে, 265 খ। আর 265 কতে কি বলছে, পিপি মামলা পরিচালনা করবেন। বুঝতে পারছেন। আর এদিকে ম্যাজিস্ট্রেট আদালত 241 বলতেছে যে ম্যাজিস্ট্রেট আদালত নিম্ন বর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন। নিম্ন বর্ণিত পদ্ধতি মানে হচ্ছে কত ধারা থেকে কত ধারা, 241 ক থেকে 250। ধন্যবাদ। আমরা 3 নম্বরে চলে আসি, দেখেন অব্যাহতি। অব্যাহতির ইংরেজি কি, ডিসচার্জ। আচ্ছা বলেন তো এর আগে আমরা অব্যাহতি কোন জায়গা পড়ছি,
202 খতে পড়ছি, আর একটা পড়ছিলাম 494, মনে আছে? আচ্ছা দেখেন, 202 খ কেন অব্যাহতি দেয় আপনাদের যদি মনে করিয়ে দিই, যে যদি তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট যদি কারো অব্যাহতি দেয়, সেটা হলো 202 খ, সেটা জেয়ার মামলা হোক সেটা তেয়ার মামলা হোক। এখন 241 ধারাটা, খুব 41 ক ধারাটা পড়বো, দেখেন আন্ডারলাইন করবেন। 241 ক ধারা অনুসারে চার্জ গঠনের শুনানির শেষে যদি আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন, তাহলে চার্জ গঠন না করে অভিযুক্তকে অব্যাহতি দিবে। চার্জ গঠনের শুনানি আন্ডারলাইন করবেন, এবং অব্যাহতি আবেদনের শুনানি একই দিনে হতে হবে। কোন কোন শুনানি একদিনে হতে হবে? চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতি আবেদনের শুনানি। পরীক্ষায় প্রশ্ন আসবে যে চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতি আবেদনের শুনানি কোন দিন হইতে হবে? একদিনে। অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত যা যা বিবেচনা করতে পারে কি কি দেখেন: মামলার নথি, তৎসহ দাখিলকৃত কাগজপত্র। মামলার নথি কারে বলে? আমি যদি এভাবে বলি, মামলার নথি ধরেন এফআইআর 161, 164, মেডিকেল সার্টিফিকেট, জব্দ তালিকা, এইগুলো হচ্ছে মামলার নথি এবং তৎসহ দাখিলি কাগজ পত্র। তাইলে এই যে চার শুনানির সময় যখন মামলাটা বদলি হয়ে গেল, যে আদালতে বদলি হয়ে গেল, ওই জায়গায় চার শুনানি সময় আসামি অব্যাহতির আবেদন করবে। অব্যাহতি আবেদনের সময় আদালত এই মামলার নথি বিবেচনা করবে, আর নথির সাথে যে কাগজপত্র আছে সেগুলো বিবেচনা করবে। তার সাথে দেখেন, রাষ্ট্রপক্ষ অভিযুক্তের জবানবন্দি, মানে যে মামলা করছে তার বক্তব্য শুনবে, আর যে আসামি তার বক্তব্য আদালত যদি মনে করে শুনবে। তাহলে শুনতেছে কারে কারে? দুই পক্ষরেই, দুইজনেই। আর বিবেচনা করতেছে কি কি জিনিস? মামলার নথি আর তৎসহ দাখিলকৃত কাগজপত্র। তবে লাস্টের লাইনটা দেখেন, তবে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। নজরুল ইসলাম বনাম রাষ্ট্র। অভিযুক্ত ব্যক্তি মানে কি? আসামি যদি চার শুনানির সময় এসে বলে যে ইওর অনার, যেদিন হত্যাকাণ্ড সংঘটিত হয় সেদিন আমি কামরূপ কামাখ্যায় ছিলাম, আমি বাংলাদেশে ছিলাম না, এই যে দেখেন আমার কাগজপত্র, তাহলে এই কাগজপত্র ওই চার শুনানির সময় বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নাই। চার শুনানির সময় আসামির মুখের বক্তব্য শুনবে জাস্ট, বাট উনি ওনার দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়ার সুযোগ নাই। বুঝতে পারছেন? এবং এই কথাটা বলছে কোন জায়গায়? ওই যে নজরুল ইসলাম বনাম রাষ্ট্র, 50 DLR 103। তাহলে একটা জিনিস শুনেন, এই জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসবে কি কি, যে ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেয় কত ধারায়? 241 ক। অব্যাহতির সময় অব্যাহতির আবেদনের শুনানি আর চার শুনানি কি একই দিনে হবে? ম্যাজিস্ট্রেট কি কি বিবেচনায় নেন? মামলার নথি, নথির সাথে কাগজপত্র, আর উভয় পক্ষের জবানবন্দি। তবে এই জায়গায় আসামি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। বুঝতে পারছেন? এখন শুনেন, সবকিছু শুনে মিলে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে না, যে আসামির অপরাধ করার মতো আপাতত কোনো কারণ নাই, তাহলে তারে অব্যাহতি দিবে, ডিসচার্জ করবে 241 কতে। আর যদি মনে হয় যে না, তারে অব্যাহতি দেওয়া যাচ্ছে না, তাহলে হলো পরের স্টেপ। আর যদি মনে হয় যে তারে অব্যাহতি দেওয়া যাচ্ছে, তাহলে অব্যাহতি দেবে 241 কততে। এবং এই জায়গায় আন্ডারলাইন করেন, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার রিভিশন, মানে অব্যাহতি দেখ বা না দেখ, এই জায়গা প্রতিকার কি? রিভিশন। অব্যাহতি যদি দেয় তাহলে সংক্ষুব্ধ তো আর আসামি না, রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রপক্ষের প্রতিকার কি? রিভিশন। অব্যাহতি যদি না দেয় তাহলে সংক্ষুব্ধকে, তার প্রতিকার কি? শুনেন, যখন আপনাদের বলি যে যখন আপনার তদন্ত প্রতিবেদন দিয়েছিল, পুলিশ রিপোর্ট হোক বা সিআর মামলায় তদন্ত প্রতিবেদন হোক, যখন যে মামলা করছে তার যদি মনোপুত না হয়, সে যদি সংক্ষুব্ধ, তার প্রতিকার ছিল নারাজি। মনে আছে? ওই জায়গায় একটা জিনিস পড়ছিলাম যে আসামি নারাজি দিতে পারে না, চার্জশিট দিলে আসামি নারাজি দিতে পারে। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে চার্জশিটের বিরুদ্ধে প্রতিকার কি, কি? চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেওয়া যায় না, তাহলে চার্জশিটের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে অব্যাহতির আবেদন। এই যে চার শুনানির সময় ডিসচার্জের আবেদন, আর ডিসচার্জের আবেদনও যদি আমার কি হয়ে যায়, নামঞ্জুর হয়ে যায়, তারপরে হলো কি? রিভিশন।
বুঝতে পারছেন? আর এই চার্জ শুনানি রিলেটেড ডিসচার্জ করুক বা না করুক, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আচ্ছা, তো দেখেন, ম্যাজিস্ট্রেট যে কাজটা করে 241 ক ধারায়, দায়রা আদালত সেই কাজটা করে 265 ক ধারায়। দেখেন, 265 ক ধারা অনুসারে দায়রা আদালত অভিযুক্তকে অব্যাহতি প্রদান করে। এখন সেম জিনিসগুলা এই 265 ক-তেও লিখবেন যখন আমরা লিখিত পরীক্ষায় পড়বো। এই যে 241-এর ক-তে যা যা আছে সব প্রযোজ্য হবে কিসে? 265-র ক-তে। জাস্ট আমি এক পাশে বিস্তারিত লিখছি বলে আর এক পাশে বিস্তারিত লিখি নাই। যদি এখানে প্রশ্ন আসতো যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন, তাহলে আমার 241 থেকে 50 পর্যন্ত লেখা লাগতো। দায়রা আদালতের বিচার পদ্ধতি বললে 265 ক থেকে 265 ছ, তখন 265 ক-তে এসে আমি এই এই দুই লাইন লিখলে হবে না। এই 241-এর ক-তে যা যা বলতে সব শুধু এই জায়গায় বসাই দিব কোন আদালত? দায়রা আদালত। কাহিনী বুঝতেন? তাহলে ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেয় কত ধারায়? 4 শুনানির সময় 241 ক। দায়রা আদালত কত ধারায়? 265-র। হ্যাঁ, সবকিছু একই কথা। বোঝেন নাই কে? আচ্ছা, তাহলে হৃদয় সাহেব বলেন, আশরাফুল সাহেব বলেন যে ম্যাজিস্ট্রেট অব্যাহতি দেয় কেন, আর অব্যাহতি দেওয়ার সময় কি কি কাগজপত্র বিবেচনায় নেয়? 241 পথে বলা আছে যে ম্যাজিস্ট্রেট মামলার মূল নথিপত্র থাকবে হ্যাঁ, এবং ওই জায়গায় বাদী এবং বাদী এবং আসামি প্রবল মনে করলে ওই যে জবানবন্দি সেটা তাদের কথাবার্তা শুনবেন। জি, ম্যাজিস্ট্রেট মনে হচ্ছে যে এরা অভিযুক্ত যে অভিযোগ করা হয়েছে আসলে অপরাধী না, হ্যাঁ, তখন 241 পদ দ্বারা অপরাধী হয়। হ্যাঁ, আর যদি জজ করে হয় তাহলে এক্ষেত্রে আপনার 265 পদ দ্বারা অনুসরণ করবে সেম একই এই ইনি যা যা করছিল দায়রা আদালত তাই তাই করবে। আর নথিপত্র বিবেচনা করবে, জবানবন্দি নিবে, সেম কথা। তো এই ক্ষেত্রে কি স্যার ওই যে আমরা যে আবেদনটা করছি কোর্ট কি সম্মত হয়ে অপরাধী পাবেন? আপনার আবেদন করতে হবে। আমি আবেদন ছাড়া কি পাবো না? Because আমি আবেদন করি নাই, কিন্তু চার্জের সাথে দেখা যাচ্ছে যে আবেদন করাটা তারও বিশ্বাস করি। না, আবেদন না করলে তো আর ডিসচার্জের আবেদনের শুনানি নিতে হবে না। আপনার তো আমি আবেদন করছি না। ডিসচার্জের জন্য আলাদা আবেদন করতে হবে। আর ডিসচার্জের জন্য যদি আপনি আলাদা আবেদন না করেন তাহলে ওই শুনানি আর। চার্জ তো ডিসচার্জ আসামির আবেদন করতে হবে ডিসচার্জের, যে আমার 4 শুনানির তো আজকে চার্জ গঠনের জন্য আছে, ওই দিন আপনাকে ডিসচার্জের আবেদন করতে হবে। চার্জ গঠনের জন্য আছে মানে কি, আমি যদি কিছু আবেদন না করি তাহলে তো আমার বিরুদ্ধে চার্জ গঠন হয়ে যাবে। আমি চাচ্ছি যে ওই চার্জ গঠনের আগে আমার ডিসচার্জ করা হোক। আমি চার্জ পেশ করতে চাচ্ছি না, তখনই তো ওই শুনানিটা হচ্ছে। আদালত। জি ভাই। হ্যাঁ, একই দিনে যেদিন চার্জ গঠন করবে সেই দিন। জি, আমরা যদি এতদিন জানতাম যে ডিসচার্জের পেমেন্ট দেওয়া নাও হয় তো আদালত 6 দিন ধরে দিতে পারে, এটা কি জানতাম? দেশে আপনারে কোর্টে দেয় অনেক সময় দেখছি স্যার হয় না? কোর্টে কি কাউরে ডিসচার্জ করতে স্বপ্ন নিতে হয়? যে আসলে 5 জন করতে একটা মামলা ধরে 10 জন আছে, 5 জন করছে আর 2 জন করে না, কিন্তু 2 জন যাত্রী আচ্ছা, এখন এখানে আদালতের শুনেন, এখন আদালতের এই জায়গায় ওনার কাছে মনে হয়েছে যে আদালত মামলার নথি তথ্য দাখিলকৃত বিবেচনা করার পরে ওনার কাছে যদি মনে হয় দিতে পারে, এটা হলো ওনার এখতিয়ার। তবে এই ক্ষেত্রে আহ, যেহেতু ওই জায়গায় বলা আছে আদালত যদি ইচ্ছা করে দিতে পারে, কিন্তু এটা তো আপনার ওই অন্যান্য ক্ষেত্রে ধরেন যে মামলায় যাদের ওই কি বলে যে অনেকগুলো অনেক কেস আছে যে যে ক্ষেত্রে অনেক আসামি যারা কম গুরুত্বপূর্ণ তাদেরকে দিতে পারে। জি, আচ্ছা দেখেন, আমরা চার্জ গঠনে আসি। এই চার্জ গঠন,
মাসুদের সেই 242 ধারায় চার্জ গঠনে আইছে। দেখেন চার্জ গঠন, ধরেন চার শুনানির দিনে যদি ম্যাজিস্ট্রেট কাউরে অব্যাহতি না দেয়, অব্যাহতি দেয় নাই মানে তার বিরুদ্ধে তো এখন চার্জ গঠন করা হবে, তাহলে এই চার্জ গঠনটা ম্যাজিস্ট্রেট আদালত করে 242 ধারায়, দায়ের আদালত করে 265 হওয়া ধারায়। এই যে দেখেন পূর্বোক্ত ধারায় অভিযুক্তকে অব্যাহতি না দিলে 242 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করবেন এবং তাকে আন্ডারলাইন করে জিজ্ঞাসা করবেন সে অপরাধ স্বীকার করে কি। এটা অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। কোর্টে যারা যান আপনারা জানেন, জিজ্ঞাসা করে আপনার বিরুদ্ধে এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ, এটা অবশ্যই তারা কি বলে জিজ্ঞাসা করতে হবে। এই যে যে ম্যাজিস্ট্রেট আদালত জিজ্ঞাসা করে 242-এ, আর দায়রা আদালত করে কততে, 265-র। বুঝতে পারছেন? তাহলে যে কাজটা ম্যাজিস্ট্রেট করতেছে 242-এ, দায়রা আদালত করতেছে সেটা কততে, 265-র ধারায়। তাহলে আমরা কি কি পেলাম দেখেন, আমরা 241-এ পেয়েছি যে ম্যাজিস্ট্রেট আদালত নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবে, কি কি, 241 থেকে 250। আর দায়রা আদালতে 265-র কতে পেলাম পিপি মামলা পরিচালনা করবে রাষ্ট্রপক্ষে ক। 265-র খতে বললো প্রথমে বক্তব্য উপস্থাপন করবে কে, পিপি। 241-এর কতে ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিচ্ছে, সেম কাজটা দায়রা আদালত করতেছে 265-র কততে, গ অথবা সি, গ অথবা সি। ম্যাজিস্ট্রেট যদি অব্যাহতি না দেয় তাহলে সে চার্জ গঠন করবে 242 ধারায়। আর দায়রা আদালত যদি অব্যাহতি না দেয় চার্জ গঠন করবে বলেন 265-র কত, গ। নামাজের বিরতি, নামাজ শেষে আমরা শুরু করবো আবার ইনশাল্লাহ। আমরা দেখি, দেখেন আমরা 5 নাম্বার পার্থক্যে চলে আসি। দেখেন 5 নাম্বার, দেখেন দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, আন্ডারলাইন করেন, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, দণ্ড কনভিকশন অন প্লি অফ গিলটি। প্লি অফ গিলটি শব্দটা বলতেন, শুনেন আমি আগে আলোচনা করি তারপরে এখানে পড়ি। প্লি অফ গিলটি কারে বলে? আমরা এর আগে জেনেছি কনফেশন, যদি কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, সেটা ম্যাজিস্ট্রেটের কাছে হোক বা পৃথিবীর যার কাছে হোক না কেন, সেটার বলে প্রথমত স্বীকৃতি, পরবর্তীতে যেহেতু নিজের দোষ নিজে স্বীকার করেছে এটার বলে কি, কনফেশন। এখন কনফেশনটা তখনই হয় যখন দোষ স্বীকারটা করা হয়েছে আপনার তদন্ত পর্যায়ে। কখন? তদন্ত পর্যায়ে। কিন্তু এই যে এখন যে এখন তো চার্জ গঠনের সময়, জিজ্ঞেস করে যে ও অমুক আপনার বিরুদ্ধে এত এত দ্বারা দোষ স্বীকার করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? কারণ সে যদি বলে চার্জ গঠনের সময় আমি হলাম দোষী, তাহলে এটারে কনফেশন বলে না, এটারে বলে প্লি অফ গিলটি। প্লি অফ গিলটি। তো যদি আপনাকে বলে যে এই প্লি অফ গিলটি মানে এটা কি এটা এটা এক ধরনের দোষ স্বীকার, বাংলায় দোষ স্বীকারই বলা যাচ্ছে, বাট এটা কিন্তু কনফেশন না। কনফেশন দেয় হলো তদন্ত পর্যায়ে। আর এই যে যে প্লি অফ গিলটি, এই দোষ স্বীকার করে কখন, চার্জ শুনানি, চার্জ গঠনের সময়, চার্জ গঠনের সময়। দেখেন চার্জ গঠনের সময় অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে 243 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে এটা গোল দিবেন কারণ দর্শানোর সুযোগ দিয়ে, এটা গোল দেন, তাকে দণ্ডিত করতে পারে। এটার অর্থ কি? যদি আমরা যারা কোর্টে যাই জানেন যে জিজ্ঞাসা করে যে আপনি কি দোষী নাকি নির্দোষ, সে যদি বলে আমি দোষী, তা সে দোষী বলার সাথে সাথেই তার শাস্তি দিবে না এবং আদালত তার শাস্তি দিতে বাধ্যও না। সে যদিও দোষী বলছে তার আগে বলবে যে কেন আপনাকে দণ্ডিত করা হবে না, কারণ দর্শান, প্রমাণ করেন যে আপনি তো দোষ স্বীকার করলেন, এখন কেন আপনার দণ্ড দিব না বলেন। হ্যাঁ, এটা কারণ দর্শাতে বলবে। তারপরে দেখেন অর্থাৎ 243 ধারায় দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দেওয়া, আন্ডারলাইন করবেন কি, বিবেচনামূলক। মানে আপনি যদি চার্জ গঠনের সময় বলেন আমি দোষী, আপনার দোষী করার সাথে সাথে কি আদালত শাস্তি দিতে বাধ্য? বাধ্য না, আদালত শাস্তি দিতেও পারে নাও দিতে পারে। এবং অবশ্যই যদি শাস্তি দিতে চান তাহলে আপনাকে আগে কি দর্শানোর সুযোগ দিবে, কারণ দর্শানোর সুযোগ দিবে। বুঝতে পারছেন?
সেম কাজটা দেখেন ডান সাইডে আসে 265 ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিতে পারেন। দায়রা আদালত করতে পারে কত ধারায়? 265। ঠিক আছে। তো আমরা যখন দায়রা আদালতের কথা লিখবো তখন কিন্তু আবার এই 243-এ যা লিখছি বিস্তারিত লিখবো 265 কততে, ওমতে। আচ্ছা, আমরা চলে আসি 6 নাম্বার পার্থক্যে। দেখেন, সাক্ষ্য গ্রহণ। ধরেন সে যদি দোষ স্বীকার করে, তার কারণ দর্শানোর সুযোগ দিল 243-এ, কারণ দর্শানোর পরেও যদি আদালত মনে করে দণ্ড দেওয়া যায় তাহলে তো দণ্ড দিয়ে দিল। আর যদি মনে করে যে না, তারে দণ্ড দেওয়া উচিত হবে না, তার বিচার শুরু করতে হবে, তখন তো চার্জ গঠন করে তার বিচার শুরু হবে। চার্জ গঠন, ওই যে চার্জ গঠনটা হয়েছে 242-এ। হ্যাঁ, একই কথা। হ্যাঁ, একই কথা। এখন এই পাশে যা আছে ওই পাশে তা দেওয়া যাবে, জাস্ট এক কথা বারবার লিখতে হবে বলে এই জায়গা দুই কথায় লিখছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, তো চার্জ গঠন হয়ে গেল, দোষ স্বীকার করলো না বা দোষ স্বীকার করলেও আদালত তার শাস্তি দিল না, তাহলে তো চার্জ গঠন হয়ে গেছে। চার্জ গঠন করা হওয়ার পরে একটা মামলায় শুনেন, যখন চার্জ গঠন হয়ে যায় তখন 4টে স্টেপ থাকে। 4টে স্টেপ কারে কারে? আমরা যদি এইভাবে চিন্তা করি, চার্জ গঠন হওয়ার পর সেটা দায়রা আদালত হোক বা ম্যাজিস্ট্রেট আদালত হোক, এই 4টা স্টেপ হচ্ছে প্রথমত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবে, মানে যে মামলা করছে তার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবে, এক। তারপরে 342 ধারা আসামিরে পরীক্ষা করবে, আসামিরে পরীক্ষা করবে, দুই। আসামি যদি সাফাই সাক্ষী দিতে চায় তাহলে 340 ধারায় তার সাফাই সাক্ষী গ্রহণ করবে, তিন। তারপরে সাফাই সাক্ষী শেষে উভয় পক্ষের যুক্তি তর্ক শ্রবণ করবেন, এবং সব শেষে দিবে হচ্ছে আপনার রায়। রায় হয় দণ্ড হবে, না হলে কি হবে? তাহলে এই আমাদের ম্যাজিস্ট্রেটের 244 ধারায় যখন চার্জ গঠন হয়ে গেল 42 ধারায়, তখন 244 ধারায় ম্যাজিস্ট্রেট এই 4টা ধাপে অনুসরণ করবে। কি কি? রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবে, 342 ধারায় আসামির পরীক্ষা করবে, সাফাই সাক্ষী নিবে, যুক্তি তর্ক, এই যাবতীয় যা যা আছে, যদি কোনো সাক্ষীর সমন দেওয়ার দরকার হয়, রিকল করার দরকার হয়, সব কিছু করবে ম্যাজিস্ট্রেট আদালত বিচারের ক্ষেত্রে। কত ধারায়? 244 ধারায়। এই যে দেখেন, কি মাসুদ, দেখেন দেখেন 244 ধারার মতে ম্যাজিস্ট্রেট আদালত নালিশকারী বা এই যে দেখেন, নালিশকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামি পক্ষের সাফাই সাক্ষী বা আত্মপক্ষ সমর্থনের সাক্ষ্য গ্রহণ, সাক্ষীকে সমন প্রদান ইত্যাদি করে থাকে। সহজ কথা হলো, রায়ের আগ পর্যন্ত যা যা আছে, চার্জ গঠনের পরে রায়ের আগ পর্যন্ত যা যা আছে, ম্যাজিস্ট্রেট আদালত সব কিছু করে কত ধারায়? 244 ধারায়। বুঝতে পারছেন? সাফাই সাক্ষী, ডিডব্লিউ, ডিফেন্স উইটনেস, আমরা পড়বো সামনে, সমস্যা নাই। সাফাই সাক্ষী যারা বুঝেন না তাদের উদ্দেশ্যে আবারও বলি, যে যখন যে মামলা করছে চার্জ গঠনের পর সে তার সাক্ষীরে হাজির করবে, তার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। তারপরে তার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হলে আসামিরে পরীক্ষা করবে আদালত 342 ধারায়, এবং তারা জিজ্ঞাসা করবে আপনি কি সাফাই সাক্ষী দিতে চান কিনা। সাফাই সাক্ষী মানে হলো, এতদিন রাষ্ট্রপক্ষ যেরকম তার পক্ষে সাক্ষী দিতে, আসামিও তার সাক্ষীদের হাজির করতে পারে। সে প্রমাণ করবে যে আসামি এই অপরাধ করে নাই। আসামির সাক্ষী দেওয়ার কারণে যে তানভীর, আশরাফুল, এনাদের হাজির করবে, তখন আসামির সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করবে আসামির আইনজীবী, আর আসামির সাক্ষীদের আবার জেরা করবে কে? বাদী পক্ষের আইনজীবী। বাদী পক্ষের আইনজীবী, এ হলো সাফাই সাক্ষী। এই জায়গায় জি, সাফাই সাক্ষী, ওই যে ধরেন আমি চার শুনানির সময় তো আমি ওই যে আমার যে কাগজপত্র দেখাইতে পারলাম না, যে অন্যত্র থাকার অজুহাত, এই যাবতীয় যা যা আছে আমার এই কাগজপত্র দেখাইতে হবে এই সাফাই সাক্ষীর সময়। জি, বুঝতে পারছেন? জি, দেখেন, তো তাহলে দেখেন, এখন আমরা একটু দায়রা আদালতে যাই। দায়রা আদালত একটু ভিআইপি সব দিক দিয়ে। দেখেন, ম্যাজিস্ট্রেট আদালত যে কাজটা 244 ধারায় করতেছে, দায়রা আদালত এই সবগুলো কাজই করতেছে, বাট ওনার জন্য আলাদা আলাদা ধারা, ধাপ আলাদা আলাদা। প্রথমত দেখেন, 265 ধারা মতে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের
আন্ডারলাইন করবেন, সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবেন এবং রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সাক্ষীকে উপস্থিত হতে বা কোনো কিছু করার জন্য প্রসেস ইস্যু করতে পারেন। মানে উনি সরাসরি ওনার জাস্ট দিন নির্ধারণের জন্যই একটা ধারা আছে, সেটা কত 265 চ। তারপরে দেখেন 265 ছ ধারা মতে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবে। তাহলে দিন নির্ধারণ করলো চতে, 265 চতে, আর সাক্ষ্য গ্রহণ করলো কততে, 265 চতে। আচ্ছা, না 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 না, একটু অপেক্ষা করেন। এটা তো শুধু রাষ্ট্রপক্ষের, শুধু রাষ্ট্রপক্ষের, রাষ্ট্রপক্ষের মানে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করলো 265 চতে, আর বাদী পক্ষের ওই যে দিন নির্ধারণ করছিল সেই দিনের সাক্ষ্য গ্রহণ করলো, এটা হলো 265 কততে, চতে। ধন্যবাদ। এবার আসেন খালাস বা দণ্ড। খালাস বা দণ্ড দেখেন 265 ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত তো সবকিছু শেষ, উনি 244 ধারায় সবকিছু শেষ করে এখন তো হয় খালাস দিবে, না হলে কি দিবে, দণ্ড দিবে। যদি দেখে যে সে আসলেই দোষ করে নাই তাহলে খালাস, আর দোষ করলে তারে কি দেবে, দণ্ড। এই যে দেখেন 245 ধারার মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে আন্ডারলাইন করেন খালাস বা দণ্ড প্রদান করবেন। এই জায়গায় একটু ব্র্যাকেটে লেখেন যে 245-এ খালাস, 245-2-এ দণ্ড। 245-এ খালাস, সাবসেকশন 1-এ হচ্ছে আপনার একই চাল, এন্ড সাবসেকশন 2-তে আছে কনভিকশন। তাহলে খালাস দিচ্ছে কততে, জি খালাস বা দণ্ড 245-এ। পরে তারিখ দিয়ে 1 নম্বরে আপনার নাম লিখে পাস করে দেন। দেখেন আচ্ছা, এখন এই আমরা একটু এই পাশে আসি, দায়রা আদালতে আসি। দায়রা আদালত কিন্তু অ্যাকচুয়ালি উনি জাস্ট খালি রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করছে, এখনো 342 কিন্তু কিছু হয় নাই। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের আন্ডারলাইন করবেন সাজা দেওয়ার মতো পর্যাপ্ত কারণ না থাকলে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান ব্যতি রেখেই, আন্ডারলাইন করেন 265 ধারা মতে দায়রা আদালত আসামিকে খালাস দিতে পারে। এটার অর্থ কি দেখেন, আমরা যদি লক্ষ্য করি যে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করলো 265 চতে, তাদের সাক্ষ্য গ্রহণ করলো মানে জাস্ট রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করলো কততে, চতে। আসামির কিন্তু কোনো কিছু শুনেও নাই। এখন সাক্ষ্য গ্রহণ করার পরে শুধু রাষ্ট্রপক্ষের, দায়রা আদালতের যদি মনে হয় যে যে সাক্ষ্য গ্রহণ করছি তাতে আসামিরে আর শোনার দরকার নাই, এর ভিত্তিতেই আসামিরে খালাস দেওয়া চাই, খালি খালি আসামিরে আর শুনতে যাব কিসের জন্য, বুঝতে পারছেন? তাহলে আসামিরে না শুনাই মানে আসামিরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান ছাড়াই যে খালাসটা দেয়, এই খালাসটা হলো 265 কত জন, বর্গীয় জন। হ্যাঁ, আসামির ধরেন যে মামলাটা করছে সে যে সাক্ষীদের হাজির করছে ওই সাক্ষী দ্বারা তার বিরুদ্ধে মামলা প্রমাণিত হয় নাই, বলতেছে আসামির আর শোনার দরকার নাই, তাহলে শুধুমাত্র তার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে যে খালাসটা দেয় এটা কততে, 265 জন। আচ্ছা, এখন যদি এমন হয় যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করার পরে আদালতের কাছে মনে হচ্ছে যে আসামিরে খালাস দেওয়া যাচ্ছে না, মানে জতে খালাস দেওয়া যাচ্ছে না, মানে আসামি যে দোষী এটা তার কাছে মনে হচ্ছে, তাহলে তারে তো খালাস 265 জতে দিবে না। তাহলে তাকে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবে যে আপনিও আপনার পক্ষে কোনো যদি সাক্ষ্য থাকে আপনি সাক্ষী দিতে পারেন, এটা জানাবে কততে, 265 জতে। এই যে দেখেন পূর্বের ধারা অনুসারে আসামিদের খালাস প্রদানের পর্যাপ্ত কারণ না থাকলে 265 ধারা অনুসারে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান জানাবে। হ্যাঁ, সেটা পরের কথা, আপাতত এটা আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানায় সবসময় ফৌজদারি কার্যবিধি 340 ধারায়, সেটা পরের কথা। দায়রা আদালত যদি 265 জতে খালাস না দেয় তাহলে আসামিদের আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবেন 265 কততে, তো আচ্ছা
আসামিদের আত্মপক্ষ সমর্থন জানানোর পরবর্তী স্টেপ হচ্ছে আর্গুমেন্ট, যুক্তিতর্ক বলে। ম্যাজিস্ট্রেট আদালতে যুক্তিতর্কের জন্য আলাদা ধারা নাই, ম্যাজিস্ট্রেট আদালত ওই কাজটা করে কত ধারায়, 244-এ। কিন্তু দেখেন 265-এর ইও ধারা অনুসারে দায়রা আদালত প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শ্রবণ করবে। এ জায়গায় আগে গোল্ডেন প্রসিকিউশন, এ জায়গায় কথা আছে। দেখেন প্রতিটা ধারায় ধারায় এক একটা জিনিস আছে। আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে দায়রা আদালত আর্গুমেন্ট করে কত ধারায়, তারপরে এইভাবে আসবে যে দায়রা আদালতে আগে কে আর্গুমেন্ট উপস্থাপন করবে, আগে যুক্তিতর্ক, আগে রাষ্ট্রপক্ষ, তারপরে হচ্ছে কে, আসামি। হ্যাঁ, তো দেখেন, তো তাহলে আমরা যদি 265 জতে খালাস না দেয়, তাহলে আসামির আত্মপক্ষ সমর্থন 265 জ, যুক্তিতর্ক কত, 265 ইও। আচ্ছা, এখন যুক্তিতর্ক শেষ, সবকিছু শেষ। এখন হয় দণ্ড দিবে, না হলে কি দিবে, খালাস দিবে। দেখেন 265 ট ধারা অনুসারে দায়রা আদালত আসামিকে খালাস অথবা দণ্ড দিতে পারে। তাহলে টতে খালাস অথবা কি দণ্ড। তাহলে আপনি যদি একটা জিনিস এখানে লক্ষ্য করেন ভাই, যে দায়রা আদালতে দণ্ড আছে কয়টা ধারায়, সরি খালাস আছে কয়টা ধারায়, জট, জতে আছে, বর্গীয় জতে আছে, আর কততে আছে, জতে আছে। এখন যখন আসামিরে শুনানি ছাড়াই খালাসটা দেয়, সেটা হলো 265 বর্গীয় জট। আর মামলার সব প্রসিডিউর ফলো করার পরে, যুক্তিতর্ক, আসামির আত্মপক্ষ সমর্থন সব কিছু করার পরে যে খালাসটা দেয়, এটা কত, 265। কাহিনী বুঝতেন? আচ্ছা, তাহলে আমরা একটু তুলনামূলক আলোচনা করি শুরু থেকে। দেখেন একেবারে শুরুতে চলে আসি। না, ইহতে যুক্তিতর্ক, জতে, জি। দেখেন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 থেকে 250, তার আদালতের কত, ক থেকে ছ। আচ্ছা, 241-এর কতে বলতেছে যে, 241-এ বলতেছে যে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবে। পদ্ধতি মানে 241 ক থেকে 250। আর দায়রা আদালতে বলতেছে 265 কতে রাষ্ট্রপক্ষের সকল মামলা পরিচালনা করবে পিপি, এটা কত, ক। আর পিপি বক্তব্য শুরু করবে, এটা কত, খ। আচ্ছা, এবার আসেন অব্যাহতি। ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেয় 241 ক। উভয় পক্ষের শুনবে, বাদী পক্ষের কাগজপত্র দেখবে, কিন্তু আসামির কোনো কাগজপত্র বিবেচনায় দিবে না। সেম কাজটা দায়রা আদালত করতেছে 265 কত, ক। আচ্ছা, যদি অব্যাহতি না দেয়, ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করবে 242। সেম কাজটা দায়রা আদালত করবে 265 গ। আচ্ছা, চার্জ গঠনের সময় তারা জিজ্ঞাসা করবে আপনি কি দোষী নাকি নির্দোষ। সে যদি বলে যে আমি দোষী, তাহলে তারে আগে কারণ দর্শানোর সুযোগ দিবে, সুযোগ দিয়ে তারে দণ্ড দিতে পারে, দণ্ড দিতে বাধ্য না, এটা বিবেচনামূলক। 200 কত, সেম কাজটা দায়রা আদালত করে 265 উমা। দোষ স্বীকার না করলে, দোষ স্বীকার না করলে ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামিদের পরীক্ষা, আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্ক সব কিছু ম্যাজিস্ট্রেট করতেছে 244। বাট এ জায়গা দায়রা আদালত ভিআইপি, উনি আগে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ 265 চ, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ 265 খ। আচ্ছা, এবার একটু ম্যাজিস্ট্রেট সব কিছু করার পরে উনি হয় দণ্ড দিবে অথবা খালাস দিবে 245। দায়রা আদালত ওই যে চ আর ছ অনুসরণ করার পরে যদি মনে করে যে আসামিরে শোনার দরকার নাই, খালাস দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষের সাক্ষ্যই যথেষ্ট, আসামিরে খালাস দিবে 265 বর্গীয় জ। যদি মনে করে যে না তারে খালাস দেওয়া যাচ্ছে না, তাহলে তারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে 265 জ। এবং তারপরে যুক্তি তর্ক 265 কত, ইও। তারপরে হয় দণ্ড অথবা খালাস 265 কত বলেন। তার মানে দায়রা আদালতে খালাস আছে কয়টা, বর্গীয় জতে আছে, জতে আছে। এখন দুইটার ভিতর পার্থক্য কি, যদি শুধু রাষ্ট্রপক্ষের শুনে খালাস দেয় 265 জ, আর সব সব প্রসিডিউর অনুসরণ করে খালাস দেয় 265 কত। আমরা দেখেন যে ধারাটা আমরা কখনো পড়ি নাই সেটা এখন দেখবো। দেখেন 265 ঠ,
265 ধারায় আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়। আমরা গতদিন পড়ছিলাম যে চার্জে আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ উল্লেখ করে না ভাই? চার্জের যে উপাদানে থাকে, যদি আসামির পূর্ব কোনো দণ্ডাদেশ পেয়ে থাকে সেটা আদালত চার্জে কি করবে? উল্লেখ করবে। তাহলে যদি কখনো চার্জে, সকল মামলায় তো আর আসামি দণ্ডাদেশ থাকে না, থাকে কি না? যদি কোনো মামলায় আসামির পূর্ববর্তী দণ্ড থেকে থাকে, উল্লেখ থাকে, তাহলে ওই দণ্ড বিষয়ে সাক্ষ্য গ্রহণ করে দায়রা আদালত কততে? 265 কততে বলেন? তো যদি কখনো প্রশ্ন আসে যে কোন আদালত আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করে, নর্মালি ম্যাজিস্ট্রেট আদালতেরও করতে পারে, কিন্তু ওনার স্পেশাল আলাদা কোনো ধারা নাই, কিন্তু দায়রা আদালতের কততে? 265। এখন আপনার জন্য যেটা করণীয় ভাই, ওই ক থেকে ঠ পর্যন্ত ইংলিশ আপনার মনে রাখতে হবে। ক সমান সমান ক্যাপিটাল লেটার এ, খ সমান কি বি, তারপরে গ সমান সি, এরকম। কারণ অনেক সময় আমাদের পরীক্ষায় বলে যে আহ আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই দায়রা আদালত খালাস দিতে পারে, ওই জায়গায় 265 বর্গীয় জ নাই, ওই জায়গায় ইংলিশে আছে। তাহলে কি হবে? ইংলিশে জ সমান সমান কি হয়, হিসাব করে মিলে মানে এইচ হয়। জি। আচ্ছা, এই পর্যন্ত বুঝেন নাই কেউ আছেন অনলাইনে? এই এই পর্যন্ত বুঝেন নাই কেউ আছেন? না স্যার, সব ঠিক আছে। এই যারা আপনারা এলএলবি করে আসছেন, আপনারা তো আগেই করে আসছেন, তো সব পারে না আপনাকে? কি বলেন? দেখেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখন ম্যাজিস্ট্রেট আদালতের আরো কিছু বিধিবিধান আছে, সেটা একটু দেখি। দেখেন 8 নাম্বারটা দেখেন, নালিশকারীর অনুপস্থিতি। 247 ধারা অনুসারে নালিশকারীর অনুপস্থিতির জন্য ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস দিতে পারে। নালিশকারী মানে হচ্ছে সিআর মামলার ক্ষেত্রে কমপ্লেইনেন্ট, যে সিআর মামলায়। তাহলে 247 ধারায় বলতেছে, যদি সিআর মামলায় যে মামলা করছে সে যদি দীর্ঘদিন অনুপস্থিত থাকে, তাহলে আদালত ওই মামলায় আসামির কি দিতে পারে? তো এই জায়গায় আরো বিস্তারিত আমরা বইতে পড়বো। এই জায়গা আদালত ইচ্ছা করলে খালাস দিতে পারে অথবা মামলার কার্যক্রম স্থগিত রাখতে পারে। তাহলে আপনারা যদি বলে, এইভাবে প্রশ্ন আসবে যে নালিশকারীর অনুপস্থিতির জন্য আহ আসামিরা কি দেয়, কত দাঁড়ায়, কোন ধরনের মামলায়? এ জায়গায় প্রতিকার লেখেন আপিল, এ জায়গায় একটু ব্র্যাকেটে লিখে রাখেন প্রতিকার আপিল। আমাদের এই পেজ সমান সমান আইন পাঠের সামনের 30-35 পেজ। তাহলে ভাই বলেন যে 247 ধারা কোন ধরনের মামলা ক্ষেত্রে প্রযোজ্য? আসামির কি দিবে? খালাস দিতে কি বাধ্য? না, খালাস দিতে পারে অথবা মামলার কার্যক্রম কি রাখতে পারে? মুলতবি রাখতে পারে। আচ্ছা, না। এখন দেখেন ডান সাইডে দেখেন, সেটা আসতেছি পরে। আপাতত আপাতত এতটুকু মধ্যে দেখেন, নালিশি মামলা যদি সমন ইস্যু করা হয় সেক্ষেত্রে এই 8 নাম্বারটা প্রযোজ্য, সেটা আমরা পরে আসতেছি। আপাতত এইটুকু মধ্যে দেখেন যে নালিশকারী অনুপস্থিত থাকলে আসামির কি দেবে বলেন? খালাস দিতে পারে। আচ্ছা, ডান সাইডে দেখেন, দায়রা আদালতের এরূপ কোনো বিধান নাই। দায়রা আদালতে এরকম নালিশকারী অনুপস্থিতির কারণে কাউরে খালাস দেওয়ার কোনো বিধান নাই। আচ্ছা, পরেরটা দেখেন, মামলা প্রত্যাহার। সিগনেচার শিটে সবাই সিগনেচার করতেন? আচ্ছা, মামলা প্রত্যাহার দেখেন 248 ধারা অনুসারে গোল দেন নালিশকারী চার্জ গঠনের গোল দিবেন আগে বা পরে। কখন বলেন তো? চার্জ গঠনের কি আগে বা পরে? অর্থাৎ চূড়ান্ত রায়ের পূর্বে
আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পেয়েছে বলে গণ্য হবে। সহজ কথা, 248 ধারা প্রযোজ্য শুধুমাত্র সিআর মামলার ক্ষেত্রে। 248 ধারায় বলছে যে নালিশকারী যদি মামলা প্রত্যাহার করে যে কোনো সময়, রায় ঘোষণার আগ পর্যন্ত, সেটা চার্জ গঠনের আগে হোক বা পরে হোক, 248 ধারায় মামলা প্রত্যাহার করলেই আসামি পাবে কি? খালাস। এ জায়গায় প্রতিকার লেখেন আপিল, খালাস হইলেই আপিল। পাইছেন? এখন দায়রা আদালতে পিপির ক্ষেত্রে বলতেছে উনি যদি চার্জ গঠনের আগে প্রত্যাহার করে তাহলে আসামি পাবে অব্যাহতি, আর চার্জ গঠনের পরে করলে পাবে হচ্ছে কি? খালাস। ওনার হলো 494 কটা দেখেন, 494 ক ধারা অনুসারে পিপি চার্জ গঠনের আগে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি কি পাবে? অব্যাহতি। অব্যাহতির পাশে তীর চিহ্ন দিয়ে লেখেন রিভিশন, মানে অব্যাহতি পাইলে প্রতিকার কি? রিভিশন হতে পারে জিয়ার মামলার ক্ষেত্রে। জি জি, দেখেন 494 খ ধারা অনুসারে পিপি চার্জ গঠনের পরে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে কি হবে? খালাস। তাহলে 494 সাথে 248 পার্থক্য কি? 494 শুধুমাত্র নালিশি মামলায়, শুধুমাত্র কি মামলা? নালিশি মামলা। আর সরি, 248 ধারা শুধুমাত্র নালিশি মামলা। আর 494 ধারা হলো কাজটা করবে পিপি। পিপি যদি চার্জ গঠনের আগে প্রত্যাহার করে আসামি পাবে কি? অব্যাহতি। আর চার্জ গঠনের পরে করলে খালাস। প্রতিকার আপিল। খালাস হইলেই প্রতিকার কি? আপিল। আচ্ছা, নামাজের বিরতি, নামাজ শেষে আমরা বাকিটুকু পড়ে তারপরে আজকে আমাদের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো, দেখেন আমাদের যে 10 নম্বর পার্থক্য যেটা আছে, মামলার কার্যক্রম বন্ধ করা, স্টপ করা। তো মামলার কার্যক্রম বন্ধ, এটা একটা আন্ডারলাইন করেন, স্টপ করা। এখানে বন্ধের ইংরেজি শব্দ হচ্ছে কি বলেন তো? স্টপ। তো দেখেন যে 249 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত এটা গোল দিবেন, কমপ্লেইন ব্যতীত অন্য কোনো মামলার কার্যক্রম বন্ধ রেখে আসামিকে মুক্তি বা রিলিজ প্রদান করতে পারে। রিলিজ, এ জায়গায় আমার 249 ধারায় দুইটা শব্দ মনে রাখতে হবে। এক হচ্ছে আপনার কার্যক্রম বন্ধ রাখা, স্টপ রাখা, এবং মুক্তি দিবে কত? এটা হচ্ছে মুক্তি দেয় মানে হচ্ছে রিলিজ করে। যেমন দেখেন, একটি জিয়ার মামলায় যদি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির না করে তাহলে ম্যাজিস্ট্রেট আদালত এই ধারায় উক্ত মামলার কার্যক্রম বন্ধ রাখতে পারে। একটু এর আগে প্রথমেই বলে নিল যে 249 ধারা মানেই এটা হচ্ছে কমপ্লেইন ব্যতীত অন্য কোনো মামলা, মানে সিআর মামলা ছাড়া অন্যান্য যে মামলা আছে সেই সকল মামলার ক্ষেত্রে 249 কি প্রযোজ্য। আর এই 249 ধারায় আপনার কি করে মামলার কার্যক্রম কি করে? স্টপ করে, আসামিরে দেয় রিলিজ। ধরেন একটা জিআর মামলা দীর্ঘদিন যাবত চলতেছে, আসামিরা হাজির দিয়েই যাচ্ছে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে কোনো সাক্ষী হাজির করা হয় না। তো সেই ক্ষেত্রে যে আসামি পক্ষ, এটা সে আবেদন করতে পারে অথবা আদালত স্বপ্রণোদিত হয়ে মামলার কার্যক্রম বন্ধ করে আসামিদের মুক্তি দিতে পারে। মুক্তি দেওয়া মানে হচ্ছে তারে অব্যাহতিও না, খালাসও না। মুক্তি মানে হচ্ছে সাময়িক মুক্তি। যে কোনো সময় ওই মামলার কার্যক্রম যদি আবার চালু হয় তাহলে ওই আসামিদের আবার কি করতে পারে? দেখে আবার মামলা কার্যক্রম শুরু করতে পারে। তাহলে দেখেন যে আমরা যদি 249 ধারা দেখি, এটার প্রতিকার কি? যদি মামলার কার্যক্রম বন্ধ রাখে তাহলে প্রতিকার কি? 249 ধারায় একই আদালতে মামলা পুনর্জীবিত করার আবেদন করা যায়। এই যে পুনর্জীবিত করার যে আবেদন, এই আবেদনটা করবে আপনার 249 ধারায়, অর্থাৎ মামলার কার্যক্রম বন্ধও করতেছে 249-এ, পুনর্জীবিত করতেছে কততে? 49-এ।
যে সংক্ষুব্ধ সে রাষ্ট্রপক্ষ জি। অথবা দেখেন উচ্চ আদালতে রিভিশন করা যায়, হয় মামলাটা পুনরায় পুনর্জীবিত করার আবেদন করতে পারে, অথবা কি করতে পারে, রিভিশন করা যায়, বা একই বিষয়ে নতুন মামলা করা যায়। তাহলে প্রতিকার আপনার মোটামুটি আছে কিন্তু তিনটা। একই মামলা পুনর্জীবিত করার আবেদন করা যায়, রিভিশন করা যায়, বা কি করা যায়, নতুন মামলা করা যায়। এখানে একটা জিনিস দেখেন যে আমাদের দায়রা আদালতে 249 ধারার মতো কোনো বিধান নাই। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে 249 ধারা শুধুমাত্র প্রযোজ্য কার ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে, সিআর ব্যতীত অন্য কোনো মামলা। আর মামলার একবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে 249 ধারায় মামলার কার্যক্রম কি বন্ধ করে না স্থগিত করে। যদি বন্ধ শব্দটা না থাকতো তাহলে উত্তর হতো স্থগিত, বুঝতে পারছেন? কিন্তু স্থগিতের চেয়েও বেশি যৌক্তিক কোনটা, বন্ধ। তো এই জন্য উত্তর হবে বন্ধ, স্টপ। এবং যদি প্রশ্ন করে যে মামলার কার্যক্রম বন্ধ করলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি, বুঝতে পারছেন? প্রতিকার হলো পুনর্জীবিত করে আবেদন করা যায়, রিভিশন করা যায়, নতুন মামলা করা যায়। আর এরকম কোন বিধান দায়রা আদালতে নেই। এখন অনেক সময় পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে দায়রা আদালত একটা মামলার কার্যক্রম বন্ধ করে আসামির মুক্তি দিচ্ছে 249 ধারায়। তাহলে এরকম যদি কোনো কিছু করে ভাই, তাহলে দায়রা আদালত কি এটা সঠিক করতে বলেন? দায়রা আদালত এই জায়গায় আইনগত কি করেছে, ভুল করেছে। এটার বিরুদ্ধে রিভিশন করলে এই আদেশের বলবৎ থাকবে না। আমরা 11 নম্বর সর্বশেষ যে পার্থক্য এটাই চলে আসি। দেখেন, মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ। দেখেন 250 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কোন মামলায় কোন অভিযুক্তকে, আন্ডারলাইন করেন, অব্যাহতি বা খালাস দিলে ম্যাজিস্ট্রেট কি মানে কোন মামলায় বলতে যে কোনো মামলা, এটা জিআর হতে পারে, এটা সিআর হতে পারে, ম্যাজিস্ট্রেটটা কি দিছে, অব্যাহতি অথবা খালাস। যখন অব্যাহতি বা খালাস দিছে এবং আদালত যদি মনে করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি, আন্ডারলাইন করেন, মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তাহলে যে ব্যক্তি উক্ত মামলা দায়ের করেছিলেন তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে অনধিক, কারণ দর্শানোর সুযোগ এটা একটু বলতেন, অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। অনধিক 1000 বলতেন, ক্ষতিপূরণ শব্দটা বলতেন, একটু বুঝেন। দায়রা আদালত, সরি ম্যাজিস্ট্রেট আদালত যখন কাউরে অব্যাহতি দিচ্ছে অথবা খালাস দিচ্ছে, তিনি যদি মনে করেন যে তার বিরুদ্ধে যে মামলাটা দায়ের করা হয়েছে এটা হলো মিথ্যা, তুচ্ছ বা কি হয়রানিকর, তখন যে মামলা করছে তারে বলবে যে কেন আপনি 1000 টাকা ক্ষতিপূরণ দিবেন না, কারণ দর্শান। যদি কারণ দর্শাতে ব্যর্থ হন তাহলে আপনি ক্ষতিপূরণ দিবেন কত, 1000 টাকা। এটা কারে দিচ্ছে, আসামিরে, মানে আদেশটা দিচ্ছে যে মামলা করছিল তাকে। তবে প্রথমেই কিন্তু তারে ক্ষতিপূরণ দিতে বলবে না, আগে কি বলবে, কারণ দর্শান। ধন্যবাদ। তবে দেখেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে অনধিক 500 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। তবে আমরা জানি ম্যাজিস্ট্রেট আছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত হয় তাহলে উনি ক্ষতিপূরণের আদেশ দিতে পারে কত ভাই, উনি কিন্তু 1000 পারবে না। তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 250 ধারায় নালিশকারীকে বা যে মামলা করছে তাকে কত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে। যদি কোনো জায়গায় থাকে 500 টাকা, আর এক অপশন আছে অনধিক 500 টাকা। অনধিক 500 টাকা, অনধিক 500 টাকা মানে বোঝায় 1 থেকে 500 টাকা পর্যন্ত। আর যদি কোথাও অপশনে থাকে 500 টাকা, ওটা হলো নির্ধারিত, অনধিক 500। আচ্ছা, এবং উক্ত ক্ষতিপূরণ অনাদায়ে অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিতে। এই যে ক্ষতিপূরণ, এটা যদি সে দিতে ব্যর্থ হয় তাহলে কারাদণ্ড কতদিন, অনধিক 30 দিন। এখন আপনার অনেকের আবার মনের মধ্যে প্রশ্ন উঠবে যে 1000 টাকা না দিলে 30 দিন, না 500 টাকা না দিলে 30 দিন। দুইটার ক্ষেত্রেই যদি 100 টাকাও দেয় সেটা না দিতে বললেও কয় দিন, 30 দিন। তবে সর্বোচ্চ 30 দিন। তাও এটা কি বলেন, বিনাশ্রম।
আচ্ছা, এছাড়া এই যে যা যা করলো এটা ছাড়া ইন এডিশন টু মানে এর অতিরিক্ত হিসেবে দেখেন, এছাড়া ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে আন্ডারলাইন করবেন অনধিক 6 মাসের কারাদণ্ড। মানে 1,000 টাকা বা 500 টাকা ক্ষতিপূরণ তো দিতে পারেই, বললো যে তুমি আরো 6 মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করবা। অথবা দেখেন অনধিক 3,000 টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে পারে। এখানে বা হয় কারা বা কারাদণ্ড দিবে, না হলে জরিমানা দিবে। জরিমানা। দেখেন তাহলে এই যে যে ক্ষতিপূরণ তো গেল, ক্ষতিপূরণের হিসাব আলাদা। ক্ষতিপূরণ ছাড়াও আপনারে কারাবাস দিতে পারে কতদিন? 6 মাস। অথবা কত জরিমানা, কত? 3,000 টাকা। এই 3,000 কিন্তু জরিমানা, এটা হচ্ছে ফাইন। তো জরিমানা আর জরিমানা এবং ফাইন আর জরিমানা কিন্তু একই, কিন্তু কম্পেনসেশন এবং ক্ষতিপূরণ এটা এক। তো জরিমানা পায় যদি কেউ জরিমানা দেয়, জরিমানার টাকা পায় রাষ্ট্র। আর যদি ক্ষতিপূরণ দেয়, তাহলে ক্ষতিপূরণ পায় যে পক্ষ ক্ষতিপূরণ দেয়, পায় হচ্ছে কি? অপর পক্ষ। আচ্ছা, এই যে যে 6 মাস, এটা যেহেতু কোনো কিছু বলা নাই, এটা বিনাশ্রম সশ্রম যা খুশি তাই হতে পারে, বিচারক যেটা যৌক্তিক মনে করে সেটা। তাহলে 250 দ্বারা সারমর্ম কি দাঁড়ায় দেখেন, 250 দ্বারাই বলতেছে যদি ম্যাজিস্ট্রেট আদালত আসামিরে অব্যাহতি দেয় অথবা কি দেয়, খালাস দেয়। তাহলে এখান থেকেও প্রশ্ন আসে যাবে যে 250 দ্বারা কার্যক্রম গ্রহণ করতে পারে আদালত যখন আসামিরে কি দেয়, অব্যাহতি দেয় না খালাস দেয়? অব্যাহতি বা খালাস। আচ্ছা, এবং তখন যদি উনি মনে করে মামলাটা হলো মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তাহলে যে মামলা করছে তারে অবশ্যই কারণ দর্শানোর সুযোগ দিয়ে কত টাকা ক্ষতিপূরণের আদেশ দেবে? সর্বোচ্চ 1,000। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, সরি, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে কত? আর এই 500 বা 1,000 যেটাই দেখ না কেন, যদি দিতে ব্যর্থ হয় 30 দিনের। এছাড়া ইন এডিশন টু এর অতিরিক্ত হিসেবে কারাদণ্ড দিতে পারে কত, বা জরিমানা কত। যেটা আপনাদের ভুল হয়, অনেকে কনফিউজড হয়ে যাবেন যদি বলে যে 250 ধারায় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারে সর্বোচ্চ কত? জরিমানা হইলে 3,000। জরিমানা হইলে 3,000, 500 না কিন্তু। 500 হচ্ছে ক্ষতিপূরণের ক্ষেত্রে। হ্যাঁ বলেন। বলছি অলরেডি, যদি কোনো জায়গায় সশ্রম বিনাশ্রম বলা না থাকে তাহলে কি হবে না না হবে এটা আদালতের ক্ষমতা। তবে যেটা আমি বললাম এটা মনে রাখেন, যদি বলে যে প্রথম তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারে, কত টাকা? সর্বোচ্চ 3,000। এই জায়গায় কিন্তু 500 হচ্ছে কখন? ক্ষতিপূরণের ক্ষেত্রে। এক, অনেকে আবার বলেন যে আমাদের যে দণ্ড প্রদানের যে সাধারণ ক্ষমতা ম্যাজিস্ট্রেটের 32 ধারায়, সেখানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ জরিমানা করতে পারে কত? 2,000। অনেকে আবার প্রশ্ন করেন যে তাইলে এই জায়গায় উনি 3,000 পারবে কেমনে? পারবে, কারণ এই জায়গায় ওনারা কি দিছে? ক্ষমতা দিছে। কথা শেষ। তো এই হচ্ছে ব্যাপার। এবং এখানে আরেকটু জিনিস লেখা হয় না, সেটা আমরা বইতে পড়বো, তবে আপনাদের একটু বলে দিই যে এখানে একটু লিখতে পারেন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 100 টাকার বেশি ক্ষতিপূরণ দিলে আপিল করা যায়। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 100 টাকার বেশি, আগে এটা লেখেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 100 টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ দিলে, একশো টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ দিলে আপিল করা যায়। লেখছেন? তবে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে কোনো আদেশ, যে কোনো ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে কোনো ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে কোনো ক্ষতিপূরণের বিরুদ্ধে আপিল করা যায়।
আচ্ছা, এখানে একটা তাহলে বুঝেন, যদি ক্ষতিপূরণের আদেশ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 100 টাকার বেশি না দেয়, 100 টাকা পর্যন্ত দিলে কিন্তু আপিল করা যাবে না। আর দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যা দেয় তার বিরুদ্ধে আপিল করা যাবে। এটা কিন্তু ক্ষতিপূরণের কথা বলতেছে, জরিমানা না। এটা কি ক্ষতিপূরণ। আর যদি দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 50 টাকা 1 টাকা যা দেখ না কেন আপিল করা যাবে, কিন্তু প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি 100 টাকা পর্যন্ত দেয় আপিল করা যাবে না। আচ্ছা, এখন আবার অনেকে প্রশ্ন করবেন যে আপিল না করা গেলে কি করা যাবে, রিভিশন করা যাবে, সেটা হলো পরের কথা। বাট আপাতত এতটুকু মনে রাখেন, এই হচ্ছে আমাদের 250-এর বিধান। এবং ডান সাইডে দেখেন যে দায়রা আদালতের ক্ষেত্রে এরকম কোনো বিধান নাই। দায়রা আদালতের ক্ষেত্রে এরকম কোনো বিধান। আর আপনারা অনেকে আছেন, আপনাদের কাছে এই 50 টাকা 100 টাকা 1000 টাকা অযৌক্তিক লাগতে পারে। কারণ আমাদের এখন 1898 সালের আইনে তখন 100 টাকায় অনেক টাকা। তখন 1000 টাকা দিয়ে কয়েক বিঘা জমি কিনা যাইতো। তার মানে এখনকার আপনার ওই, যদি মনে করেন যে 2-3 লাখের সমান হচ্ছে 1898 সালের 1000, তার বেশিও হইতে পারে। তো এখানে তো আপনার জরিমানাটা কে কত হলো এটা আমার বিষয় না। আমার তো পরীক্ষায় আসবে এই টেকনিক্যাল বিষয়গুলো, বলবো যে 250 ধারায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি 100 টাকা ক্ষতিপূরণ দেয়, এর বিরুদ্ধে প্রতিকার কি? আপিল কিন্তু করা যাচ্ছে না। কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যাই দেখ না কেন কি করা যায়? আপিল করা যায়। তাহলে দেখেন, দায়রা আদালতের কিন্তু এরকম কোনো কি নাই। দায়রা আদালতের মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে যে ক্ষতিপূরণের আদেশ দিবে বা জরিমানা করবে এরকম কোনো বিধান নাই। তাহলে আমরা এই যে যে পেজটা পড়লাম, এটা যদি আপনি একটু আত্মস্থ করতে পারেন, এটা আজকে গিয়ে ভালোভাবে পড়বেন। এই পেজে যে তথ্যগুলো আছে এইগুলাই আমরা আইন পাঠ আগামী দিন দেখবেন যে 30-35 পেজ যাবত এই পেজে যা যা আছে তাই। এবং আপনি পড়েন, লিখিত পরীক্ষার সময় প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন, হয়ে গেছে। তারপরে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন, তাহলে আমার আলোচনা করতে হবে 265 ক থেকে 265 খ। আবার যদি আসে যে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের তুলনামূলক পার্থক্য আলোচনা করুন, তাহলে তো এইভাবে আপনি আলোচনা করে দিবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে যা পড়লাম একটু 2-3 মিনিটে রিভিউ করি। দেখেন যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করতে 241 থেকে 250, এটা হলো 200, দায়রা আদালত 265 ক থেকে 265 ঠ। ম্যাজিস্ট্রেট আদালত 20 অধ্যায় 20 নং অধ্যায়, দায়রা আদালত 23 নং অধ্যায়। 241-এ বলতেছে যে নিম্নস্থ কার্য পদ্ধতি অনুসরণ করবে। 265 কতে বলতেছে দায়রা আদালতে মামলা পরিচালনা করবে পিপি। কতে বলতেছে প্রথম বক্তব্য শুরু করবে পিপি। ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দিচ্ছে 241 ক, দায়রা আদালত অব্যাহতি দিচ্ছে 265 গ। ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করতেছে 242, দায়রা আদালত করতেছে 265 গ। ম্যাজিস্ট্রেট আদালত দোষ স্বীকারের দণ্ড দিচ্ছে 243, দায়রা আদালত দিচ্ছে 265 উম। ম্যাজিস্ট্রেট আদালত রায়ের আগ পর্যন্ত যা যা আছে সবকিছু করতেছে 244, দায়রা আদালত সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করতেছে চ, সাক্ষ্য গ্রহণ করতেছে 265 ছ। ম্যাজিস্ট্রেট আদালত খালাস অথবা দণ্ড দিচ্ছে 245, দায়রা আদালত আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে খালাস দিচ্ছে বর্গীয় জ। আর যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় জ, যুক্তিতর্ক ইও, আর খালাস অথবা দণ্ড ত। অর্থাৎ দায়রা আদালতে খালাস আছে দুই জায়গায়, 265 জ, 265 ত। এরপরে যদি আমরা আসি 246 ধারা বাতিল, নালিশকারীর অনুপস্থিতির কারণে সিআর মামলা আসামিরে খালাস দেয় 247, দায়রা আদালতের এরকম কোনো পদ্ধতি নাই। ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা প্রত্যাহার করলে যখনই প্রত্যাহার করা হোক আসামি খালাস। দায়রা আদালত চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি, পরে করলে আগে করলে অব্যাহতি, পরে করলে খালাস। পিপি 494 ধারায়। 249 ধারায় বলছে সিআর মামলা ব্যতীত অন্য কোনো মামলার কার্যক্রম বন্ধ রেখে আসামির মুক্তি দিতে পারে 249, দায়রা আদালতের এরকম কোনো পদ্ধতি নাই। ম্যাজিস্ট্রেট আদালত মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে যিনি মামলা করেছেন, এটা জিআর সিআর উভয় ক্ষেত্রেই, তার 1000 টাকা ক্ষতিপূরণ, 6 মাসের কারাদণ্ড বা 3000 টাকা জরিমানার আদেশ দিতে পারে। কিন্তু দায়রা আদালতের এরকম কোনো পদ্ধতি নাই। তো এই ছিল আমাদের আজকের মতো ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের আলোচনা। আপনারা এটা এই পেজটা ভালোভাবে পড়ে আসবেন। আগামী দিন আমাদের এটার উপর ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে এবং চার্জটাও ভালোভাবে পড়বেন। আজকে এতটুকুই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, না হলে এখন আমাদের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। অনলাইনে কোনো প্রশ্ন আছে কিনা ভাই?
না স্যার। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, ভালো থাকেন। পরীক্ষার প্রশ্ন দিচ্ছি, সবাই পরীক্ষা দেন।